আর যদি কোথায় তাহলে তো ভালো। হ্যাঁ আচ্ছা, তুই আমি বলি আমরা অধ্যায় এক পড়ানো শুরু করি, তুই আগে ডাউনলোড দে কোশ্চেন গুলা, আচ্ছা, আমি ফুল কোশ্চেন গুলো স্ক্রিন না রেডি আসলে। করতেছি। আমি কোশ্চেন রেডি করতেছি আর হ্যাঁ তুই ভাইয়া কোশ্চেন তারপর। রেডি কর, আমরা অধ্যায় এক শুরু করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা। আচ্ছা ভাইয়া, আমি তো ল্যাপটপে ছিলাম। না না, যে ডাউনলোড দেওয়া লাগবে কোশ্চেন গুলা, ডাউনলোড না দিলে পিছি পিছি আসে, বুঝছো? নাহলে এটা বড় করা যায় না, একটা প্যারা এটা। না না হলে বড় করা যায় না, অধ্যায় বুঝলা? 2 এর কি কি টপিক বাকি ছিল? হ্যাঁ হ্যাঁ, অধ্যায় টু এর টপিক বাকি আছে, এখন অধ্যায় এক যেহেতু আছে, তোমার ধরো যে যেহেতু জাতি চাচ্ছে এই কারণে আগে জাতির শখ আহ্লাদ মিটাই দেই, বুঝছো না? আচ্ছা, তো রেকর্ড যাতে হয় খেয়াল রেখো। আচ্ছা, স্ক্রিন তো দেখা যায় তাই না? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। সো আমরা হচ্ছে আজকে যে চ্যাপ্টারটা পড়বো, চ্যাপ্টারের নাম হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। আমরা হচ্ছে প্রথমে চ্যাপ্টারের সব অঙ্ক করে ফেলবো। অঙ্ক করে ফেলার পরে হচ্ছে তোমার যে আরো যে ব্যাখ্যা বুখ্যা আসতে পারে না পারে ওগুলোতে যাবো, ঠিক আছে? আচ্ছা, সো সবাই হেডিং দাও ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। আমরা স্যার এই অঙ্কগুলো করানোর সময় তোমাদেরকে শর্টকাট আচ্ছা ভাই, শিখাবো, আপনি কি এবং তুমি হুন্ডের জানোই। নিয়মের কোনো ব্যতিক্রম বলছিলেন পড়ানোর সময়? কোথায়? হুন্ডের নিয়মের মুন্ডের নিয়মে ব্যতিক্রম? কোনো কিছু এরকম কিছু বলছিলেন, আলোচনা করছিলেন? হ্যাঁ মুন্ডের হ্যাঁ নিয়ম। হ্যাঁ হ্যাঁ, করছিল করছিল। হুম, কি ক্লোরিন, এরপর কি এসআরবিটা ওগুলা? ও হ্যাঁ, এই যে এটা ভাই, এই যে জুবের গতকাল কোন পোস্ট কোশ্চেনটা পাঠাচ্ছিল, আমার মাথায় খেয়াল ছিল না, একটু বলে দেন শর্ট করে। আচ্ছা হ্যাঁ, না ব্যতিক্রমটা ওই যে জানান। ক্লোরিনের ওইটা একটা আসলে একটা বিতর্কিত কোশ্চেন, বুঝছোস? ক্লোরিন, হ্যাঁ আমরা ওটা বলবো। ওইটা নিয়ে আমি আরেকটু স্টাডি করে নিই, দেখি আরো এই কিছু যে পাই নাকি, আজকে যে ঠিক আছে? বিসিএসসির কোশ্চেন ওদের ওখানেও ছিল, ওই যে হুন্ডের নিয়মের কোনটা ব্যতিক্রম ঘটে, ওখানে ফ্লোরিন ছিল, ক্লোরিনটা ছিল না। আচ্ছা বুঝতে পারছি। ওটা আমি দিছিলাম, আমি বলছিলাম। আচ্ছা হ্যাঁ দেখো, আমি যেটা বলতেছিলাম স্যার, এই যে তোমার হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, ঠিক আছে? একসব হেডিং দিছো? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ যাবে, কি অবস্থা? সব আলহামদুলিল্লাহ, ঠিকঠাক? আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভাইয়া। আজকে কিন্তু নিউ চ্যাপ্টার, বুঝছো? জি ভাইয়া, এই জন্য আসলাম। হ্যাঁ সেটাই, শুরু করতাম না, এখন স্বামী তো জয়েন করতে পারতেছে না, এখানে নিচে ধরলাম আর কি, বুঝছো? এই হচ্ছে অবস্থা। আচ্ছা। আচ্ছা এই অদিকে একটা কল দিও তো, নাকি নাকি অদি জয়েন আছে? আছে ভাইয়া, মাইকে সমস্যা। মাইকের সমস্যা, আচ্ছা। হ্যাঁ দাদা, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। আচ্ছা আমরা হচ্ছে দেখো, আমরা হচ্ছে প্রথমে ম্যাথ গুলো করবো, হ্যাঁ ম্যাথ গুলো করার জন্য যে থিওরি গুলো লাগে ওগুলো পড়বো। প্রথম কোশ্চেন হচ্ছে ঘনমাত্রা কাকে বলে? ঘনমাত্রা কাকে বলে? আমরা হচ্ছে নর্মালি বলতে পারি যে তোমার ঘনমাত্রা কাকে বলে, বলতে পারবা? কমন সেন্স দিয়ে ধর ঘনমাত্রার সংজ্ঞা আসে, কি দিবা? ভাইয়া, অধ্যায় একের পিডিএফ নাই? অধ্যায় ভাই, পিডিএফ বানানো হয় না, বানাবো। কোন বস্তুর একক আয়তনকে? আমি বলি হ্যাঁ হ্যাঁ, কি একক হ্যাঁ আবার বল, একক আয়তন কে? কোন বস্তুর একক একক আয়তনের আয়তন ভর। হলে ওই বস্তু। একক আয়তনে ভর, এক্স্যাক্টলি। সো এটা সংজ্ঞা হবে যে তোমার একক আয়তনে বিদ্যমান একক আয়তনে বিদ্যমান দ্রব্যের পরিমাণকে ঘনমাত্রা বলে। একক আয়তনে বিদ্যমান দ্রব্যের পরিমাণকে ঘনমাত্রা বলে। কি ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি যে এরকম না, দেখো আমার ঘনমাত্রা রো ইজ ইকুয়াল টু এম বাই ভি না? তো আমার যদি ভি যদি ওয়ান হয় বা একক আয়তন হয়, তাহলে যেই পরিমাণ ধ্রুব থাকবে ওটাকে আমরা বলবো ঘনমাত্রা, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল। এরপর স্যার দেখো আমার নর্মাল দ্রবণ। আচ্ছা, তো নর্মাল দ্রবণ কি জিনিস? নর্মাল দ্রবণ হলো এটা 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 সংখ্যা, আমি যেই সংখ্যাগুলো লিখে দিব ওগুলো কিন্তু পরীক্ষার সংখ্যা হিসেবে আসছে দেখে লিখে দিচ্ছি, ঠিক আছে? এবং একটা জিনিস খেয়াল রাখবা, এই যে আমার মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, ফর্মালিটি, পিপিএম, পিপিবি, এগুলো যতগুলো আছে, যদিও ফর্মালিটি তোমাদের নাই, তোমাদের হচ্ছে যেগুলো আছে এগুলো যদি সংজ্ঞা তুমি লিখতে যাও স্থির তাপমাত্রায় বা নির্দিষ্ট তাপমাত্রায়, এই কথা বলাটা ফরজ, এই কথা উল্লেখ করাটা ফরজ। তো তুমি যদি না দাও, চোখ বন্ধ করে জিরো বাবা। যদি এক পৃষ্ঠ সংখ্যা লিখো, নির্দিষ্ট তাপমাত্রায় না দাও, চোখ বন্ধ করে জিরো, ঠিক আছে? আচ্ছা, সো আমার নর্মাল দ্রবণের সংজ্ঞা হচ্ছে স্থির তাপমাত্রায় 1 লিটার বা 1000 মিলিলিটার বা 1 ডেসিমিটার কিউব দ্রবণে
1 গ্রাম তুল্য ভর, 1 গ্রাম তুল্য ভর পরিমাণ দ্রবীভূত থাকলে দ্রবীভূত থাকলে উক্ত দ্রবণকে নরমাল দ্রবণ বলে। উক্ত দ্রবণকে নরমাল দ্রবণ বলে। কি ঠিক আছে? এইটুক কি সবাই লিখতে পারছেন? জি ভাইয়া। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। সো তারপর আমি ভাইয়া, কি তুল্য বললাম? ভর কি? আর এই যে এখন একটা কোয়েশ্চেন চলে আসতেছে ভাইয়া, তুল্য ভর কি জিনিস? তোমাদের মধ্যে কেউ বলতে পারবা তুল্য ভর কি জিনিস? তুল্য ভর কি আসলে? এটা খায় না মাথায় দেয়? এইটা ভাই খায় বলতে নাকি কি মাথায় জানি, দেয় ওই যে স্যার? আপনার পারমাণবিক ভরকে মূল সংখ্যা দ্বারা ভাগ করলে এটা পাওয়া যায় মেবি। হ্যাঁ, তো দেখো স্যার, এই যে আমরা হচ্ছে এই যে তো হচ্ছে এটা তোমার চিন্তা করে থাকো কি হবে। আমি এইটার সংজ্ঞা লিখে দিব যে তোমার গ্রাম তুল্য ভর বলতে কি বোঝায়, এবং তোমার আচ্ছা মাথায় খাই ভাইয়া, থাকো কি হইতে আমার পারে। ভাইয়া ডাউনলোড করাটা শেষ, আমি কি স্ক্রিনশট দিব? আর আচ্ছা, আমরা একটু যেহেতু শুরু করছি পরে থাকি, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো স্যার যে তোমার এই যে আমি হচ্ছে নর্মাল ধরে বললাম গ্রাম তুল্য ভর কি জিনিস, এই যে কোশ্চেনটা আমরা আর 3 মিনিট পর পড়বো যে গ্রাম তুল্য ভর বলতে কি বোঝায়। তোমরা একটু গেস করতে থাকো, দেখি তোমার নিজেরাই দেখবা যে তোমাদের গেসিং পাওয়ারটা অ্যাকচুয়ালি কত। আচ্ছা, এরপর সংজ্ঞা লিখো নরমালিটি। নরমালিটি নরমালিটি কি ভাইয়া? নরমালিটি হলো স্থির তাপমাত্রায় 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম তুল্য ভরের সংখ্যাকে, গ্রাম তুল্য ভরের সংখ্যাকে ওই দ্রবণের নরমালিটি বলে। ওই দ্রবণের নরমালিটি বলে। স্থির তাপমাত্রায় 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম তুল্য ভরের সংখ্যাকে ওই দ্রবের নরমালিটি বলে। সো এখন নরমালিটি আমার হচ্ছে কি জানা লাগবে? নরমালিটিকে প্রকাশ করা হয় কি দিয়ে? নরমালিটিকে প্রকাশ করা হয় সি দিয়ে, নরমালিটি। কি হইছে? কান দেখে হ্যাঁ, স্যার লিখো W into 1000 ডিভাইডেড বাই V into E। ঠিক আছে? আচ্ছা, তো তোমরা আমাকে বলো তো এখানে কোনটা কি বোঝায়? ডব্লিউ হলো গ্রাম এককে ভর। হ্যাঁ, আমি বলি ডাব্লিউ হলো স্যার আমার কিসের ভর? দ্রবের ভর। স্পেসিফিকলি বুঝতে হবে ব্যাপারগুলো। ডাব্লিউ হচ্ছে আমার দ্রবের ভর, এবং যেটা অবশ্যই গ্রাম এককে। এরপর ভি কি জিনিস? আমার ভি হচ্ছে দ্রবণের আয়তন। আমার ভি হচ্ছে আমার দ্রবণের আয়তন, এবং সেটা কোন এককে? যেহেতু একক নিয়ে সমস্যা হয় সবাই, সেটা অবশ্যই মিলিলিটার এককে। এবং ই কি জিনিস? আমার ই হচ্ছে দ্রবের গ্রাম তুল্য ভর। ই হচ্ছে আমার দ্রবের গ্রাম তুল্য ভর। এটা আমার দ্রবের গ্রাম তুল্য ভর। ঠিক আছে? আচ্ছা, তো এখন এই যে আমাকে যে ইমা প্রশ্ন করলা ভাইয়া গ্রাম তুল্য ভরটা কি জিনিস, তো তোমার কি মাথায় ঢুকছে এখনো গ্রাম তুল্য ভর কি জিনিস? অবশ্যই ঢুকে নাই, তাই না? না ইমা? জি ভাইয়া, ঢুকে নাই তো। হ্যাঁ গুড, ঢুকে নাই তো। আমি কি তোমাকে এখন তখন তোমার মাথায় ঢুকাই নেই, আমি এখন ঢুকাবো। দেখো, তো লিখে রাখো গ্রাম তুল্য ভরটা কি জিনিস। গ্রাম, উপরে তোলেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুলতেছি। তো দেখো স্যার, এই যে এখন যদি আসে গ্রাম তুল্য ভর কি জিনিস? গ্রাম তুল্য ভর হলো পদার্থের আণবিক ভর। আণবিক ভর কি জিনিস এইটা কি বোঝো এমা? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এবং ডিভাইডেড বাই ধনাত্মক আয়ন সংখ্যা, ডিভাইডেড বাই ধনাত্মক আয়ন সংখ্যা, অথবা এটাকে অনেকে যোজনীয় বলে থাকে, যে যাই বলুক ব্যাপারটা সেম।
সো গ্রাম তুল্য ভর হচ্ছে পদার্থের আণবিক ভর ডিভাইড বাই ধনাত্মক আয়ন সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এখন ইমা তোমার যেহেতু ঝামেলা ছিল, তুমি আমাকে বলে ফেলো তো সোডিয়াম কার্বনেট এর গ্রাম তুল্য ভর কত হবে? ইমা বলো, বাকিরা সবাই অ্যান্সারই রাখো। ইমা বলো কি হবে? সোডিয়াম কার্বনেটের গ্রাম তুল্য ভর কত? ভাই একটু হ্যাঁ করো করো, জলদি করো। দেখো আগে আণবিক ভর বের করো। আণবিক ভর কত আসবে? 106। 106, ভেরি গুড। কত তারপরে আমার হচ্ছে সোডিয়াম কার্বনেটের যোজনী বা ধনাত্মক আয়ন সংখ্যা কত? কোনটা কত বলো? এ কি জানো? দুই অনেক প্রশ্নবিদ্ধ 2 করে না। প্লাস 2 3। ভাইয়া থ্রি না, আনসার কি 2। 53? আমি বলি 2। হ্যাঁ, অ্যান্সারটা 53। হ্যাঁ, সো দেখো সোডিয়াম কার্বনেটের ধনাত্মক আয়ন সংখ্যা বা যোজনী হচ্ছে 2, ঠিক আছে? সোডিয়াম কার্বনেট আমার যোজনী 2। ও যখন বিক্রিয়া করবে ও হচ্ছে আমার দুইটা এক যোজনী বিশিষ্ট দুইটা আয়নের সাথে ও হচ্ছে সমতাকৃত বিক্রিয়া করে। আমার সোডিয়াম কার্বনেটের ধনাত্মক আয়ন সংখ্যা বলো বা যোজনী সংখ্যা বলো, সবগুলোই হচ্ছে 2। তো তার মানে আমার এই যে গ্রাম তুল্য ভর কত আসলো? 53 গ্রাম। ইমা ক্লিয়ার এখন ব্যাপারটা? ওকে, আচ্ছা। তাহলে এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি যে তাহলে আমাকে বলো তো যে সোডিয়াম ক্লোরাইডের গ্রাম তুল্য ভর কত হবে? বলে ফেলো। কত হবে? ভাই এটা ধনাত্মক আয়ন সংখ্যা কত হবে? দেখো Plus নরমাল, এক তুমি আছে। দেখো নরমাল সোডিয়াম বা ক্লোরিন আমার এদের যোজনী কত? 2 না 1 না? তুমি বুঝছো? হ্যাঁ সোডিয়াম ক্লোরিনের ভর কত? 58.5 গ্রাম। হ্যাঁ, আর আমার সোডিয়াম আর আমার সোডিয়াম 58.5 হবে। বলতো ও হচ্ছে কত? 1 1। আচ্ছা হ্যাঁ, ইকুয়াল টু 58.5। এখন আমার মনে মনে একটা প্রশ্ন আছে, যদি আমার কোশ্চেনটা করা নাই। ভাইয়া আমি বুঝবো কেমনে কখন 1 হয়, কখন 2 হয়, কখন 3 হয়? ইমার তো মনে হয় প্রশ্নটা আছে শিওরলি, তাই না ইমা? হ্যাঁ আছে। হ্যাঁ, তো কোশ্চেন করা নাই কিন্তু ভাইয়া তো বুঝে গেছে। তো দেখো এখানে কথাটা হচ্ছে ভাই আমি কেমনে বুঝবো গ্রাম তুল্য ভর 1 হবে, 2 হবে না 3 হবে? সিম্পলি ভাঙা দিবা, সিম্পলি এটাকে ভেঙে দিবা। এটাকে ভেঙে কি এরকম লেখা যায়? দেখো তো, যায় মনে হয় না? হ্যাঁ যাই তো। এই যে এখানে কোন সংখ্যা আছে? 2 তো তার মানে ধনাত্মক আয়ন সংখ্যা কত হবে? 2। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ। এবং দেখো সোডিয়াম ক্লোরাইড ভাঙলে কি আসে? সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে 1 আছে তো এখানে one। 1 আছে। আচ্ছা, তো তাহলে আমাকে এটা বলে ফেলো যে এটা কি হবে? ধরো ওটাকে কি বলে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। 3। হ্যাঁ, কেমনে বুঝলা 3 হবে? ওই যে হ্যাঁ, H আমরা টা এটা ভাঙলে কি আসে? সামনে অ্যালুমিনিয়াম 3 চলে প্লাস, আসবে। হ্যাঁ, আর 3টা OH মাইনাস, তাই না? তো তাহলে এই যে হচ্ছে তোমার ওটাকে কি বলে? গ্রাম তুল্য ভরটা কত হবে বলো? আর গ্রাম তুল্য ভর কত হবে? নরমাল হিসাব করো আগে। 38.83। আচ্ছা, হ্যাঁ, প্রথমে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটার ভর বলো আগে। 78। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 78। আর আমার হচ্ছে তোমার ডিভাইডেড বাই 3, তাহলে কত আসলো? 26। হ্যাঁ 26। সিম্পলি 26, তাই না? 26। হ্যাঁ সিম্পলি 26 গ্রাম। ওকে, এই যে আণবিক ভর হিসাব করার সময় ভুল করা যাবে না। সো এই যে স্যার আমাদের গ্রাম তুল্য ভরের কনসেপ্টটা কি সবাই বুঝতে পারছেন? গ্রাম তুল্য ভরের কনসেপ্টটা কি আমরা সবাই বুঝতে পারছি, নাকি কোনো ঝামেলা আছে বা এখনো ক্লিয়ার হয়নি ব্যাপারটা? ভাইয়া কলেজে হ্যাঁ বল কিসে? ভাইয়া কলেজে সংজ্ঞাটা এভাবে দিছিল বিপ্লব স্যার, বলছে যে এসিড, ক্ষার বা লবণ যদি পানিতে বিয়োজিত হয়ে যতগুলো হাইড্রোজেন দান করবে তার সংখ্যাকে আণবিক ভর দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে গ্রাম তুল্য ভর। হ্যাঁ, আমি বলি শোন, ওটাই তো, কিন্তু কথা হচ্ছে দেখ এই যে আমার হচ্ছে যে সোডিয়াম কার্বনেট এইটা হচ্ছে তুই হচ্ছে পানির সাথে বিক্রিয়া দিবি, পানির সাথে বিক্রিয়া দেওয়ার পর যা উৎপন্ন হবে ওখান থেকে হাইড্রোজেন দান করবে, ঠিক আছে? কথা হচ্ছে যে সব স্টুডেন্ট তো এই জটিল সংখ্যা ধরতে পারে না, ঠিক আছে? এই কারণে হচ্ছে আমি ভেঙে ভেবে বুঝিয়ে দিই, আচ্ছা তুমি অ্যাকচুয়ালি চেহারা দেখেই বুঝতে পারবা কি দিয়ে ভাগ করতে হবে কি দিয়ে ভাগ করতে হবে না, ঠিক আছে? এই হচ্ছে কথা। সংজ্ঞা অনেক ভাবেই হইতে পারে, সংজ্ঞাতে অ্যাকচুয়ালি অনেক ভাবেই দেওয়া যায়, ঠিক আছে? অনেক বই এক এক ভাবে সংজ্ঞা দেওয়া আছে। হ্যাঁ বলো বুঝরা।
ভাই সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে 2 কেমনে হলো এটা বুঝি নাই, 1 তো হইতে পারতো না। কেন 1 হইতে পারতো? এটা আরো ভালো বুঝাবো, দেখো কথার কথা। তোমার সোডিয়াম কার্বনেট কেমনে হয় আসলে, তোমার যেটা হয় যে যে দুইটা তোমার সোডিয়াম ওরা যেটা করে তোমার হইতেছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়, আর হচ্ছে দুইটা সোডিয়াম আয়নে পরিণত হয়। তারপরে হচ্ছে তোমার ওটাকে কি বলে যে তোমার হইতেছে কার্বনেট, ও হচ্ছে খুব সম্ভবত দুইটা ইলেকট্রন গ্রহণ করে এরকম একটা ফর্ম তৈরি করে, ঠিক আছে। দেন এরা এরা যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এই যে আমার সোডিয়াম কার্বনেট মানে তোমার হচ্ছে গঠিত হইতেছে, এইখানে আমার ইলেকট্রন আদান প্রদান হইতেছে কয়টা করে, 2টা। সো আমার অ্যাকচুয়ালি যতগুলো করে ইলেকট্রন আদান প্রদান হবে সেটাই আমার কি হয়ে যাবে, ধনাত্মক আয়ন সংখ্যা, ঠিক আছে, বা যোজনী, তুমি যেমনি মনে রাখতে পারো। কি বুঝা গেছে? ওকে, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, সো তাহলে এখন ছোট একটা অঙ্ক করে ফেলো। সো কোশ্চেন লিখো স্যার, যে তোমার 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেট, প্রশ্ন লিখো। আর হচ্ছে যেহেতু আমি যেটা একটু খেয়াল করছি যে আমাদের কেমিস্ট্রি স্যাররা একটু ঘাটতে টাইপ হয়, বুঝতে পারছো। সো যেই কলেজে পড়ো ওই কলেজের স্যাররা যে সংজ্ঞা বলবে ওই সংজ্ঞাটা ফলো করো, মানে বা যদি ওই স্যারদের কলেজ স্পেশালি যেটা হয় আর কি, যদি ওই কলেজের স্যারদের বই থাকে, ওই কলেজের স্যারদের বই থাকে তাহলে হচ্ছে তুমি বই থেকে সংখ্যাটা অঙ্কগুলো পড়বা, ঠিক আছে। মানে আমি হচ্ছে এটা অনেক ইয়া ছিল আর কি, ওটা কি বলে যেরকম অনেক কমপ্লেইন ছিল যে স্যারদের বইয়ের বাইরে সংজ্ঞা লিখলে কাইটা দেয় ভুলভাল ব্যাখ্যা টাখ্যা বইলা। সো তুমি রিস্কে কেন যাবা, বুঝছো না, এই হচ্ছে কথা। এদিকে আচ্ছা আমাদের শহীদ স্যার যে পড়ায় ভালোই, আমি ঘুমাই, কি যে পড়ায় স্যারই পড়ায়। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমার কাছে সুইসাইড ক্লাস ভালো লাগতো। সো এরপরটা হচ্ছে যে হ্যাঁ কোশ্চেন লিখো স্যার, 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেট 1 লিটার দ্রবণে দ্রবীভূত হলে নরমালিটি ইজ ইকুয়াল টু হোয়াট? অ্যান্সার বের করে 30 সেকেন্ডের মধ্যে চ্যাট বক্স দাও। আজকে এটাও কি নতুন এখন খুলছেন নাকি? হ্যাঁ ভাইয়া 10 মিনিট মেইলে তারপরে ভাই আমার পাসওয়ার্ড চাইতেছে ভাই, কি করবো পাসওয়ার্ডে? কিসের পাসওয়ার্ড চাই? ওই যে ভাই ইমেল কপি করছি সবই করছি কিন্তু তারপরে ভাই চাই যে পাসওয়ার্ড, গিভ মি পাসওয়ার্ড, গিভ মি পাসওয়ার্ড। ওইটা ওই 10 মিনিট তো লাগা না, ওগুলোকে বাদ দে। আরে কিসের পাসওয়ার্ড চাই বেটা তোর, কই ওটা কি জুম খোলার পরে? জি ভাইয়া অ্যাকাউন্ট তৈরি করছিস তারপরে জুম যখন ওপেন করব ওই সময় আরে বেটা তখন তুই আর তুই জুমে পাসওয়ার্ড দিবি না, তুই জুমে পাসওয়ার্ড সেট করবি না একটা তোর ইচ্ছা মতো। তোর ইম্পোস্টার ভাবছে, তোর দ্বারা হ্যাঁ এগুলো না। অ্যাকাউন্ট আসে না। আচ্ছা আমি তোর আবার দেখা দিব না কেমনে করে, ঠিক আছে। আচ্ছা ভাই আপনি পরে পারলে ভাই ভিডিওটা টিউটোরিয়াল তৈরি করে তারপর ভাই পাঠিয়ে দিন। ওফ ওফ ওকে ঠিক আছে। হ্যাঁ স্যার লিখছেন আপনারা? আরে এত স্লো হইলো হবে, ফাস্ট হইতে হবে। 0.1 ভাই আনসার দিছি। হ্যাঁ এটাই আনসার দিছো? হ্যাঁ 0.1 আসে। হ্যাঁ ঠিক আছে ওকে। সো কয়েকজনের অ্যানসার একটু ভুল হইছে, কয়েকজনের অ্যানসার কিন্তু ভুল হয়ে গেছে। হ্যাঁ কয়েকজনের অ্যানসার ভুল আসছে। সো দেখো স্যার কি হবে আসলে, আমরা কি জানি, আমরা নরমালিটির ইয়া কি বলছি, যাদের যাদের ভুল হয়েছে তারা তো জানোই কাদের কাদের ভুল হয়েছে। আমরা কি জানি, নরমালিটি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু W ইনটু 1000 ডিভাইডেড বাই ভি। আচ্ছা ভাই নরমালিটির কিছু একক নাই কোথায়? হ্যাঁ নরমালিটি শুধু n, ঠিক আছে। দেখো আমাকে প্রশ্ন সব দিয়ে দিছে, অ্যাকচুয়ালি প্রশ্ন আমাকে ভর দিয়েছে 5.3, উপরে কি দিছে এই যে 1000। এবং আমি কিন্তু বারবার বলছি, দেখো এখানে কিন্তু আমি বারবার বলে দিছি যে দ্রবণের আয়তনটাকে তোমার নেওয়া লাগবে কিসে, মিলিটারে। বারবার বলে দিছি যে দ্রবণের আয়তনটাকে তোমার নেওয়া লাগবে মিলিটারে, কিন্তু আমাকে কি দিয়ে দিছে কোশ্চেনে, লিটারে। 1 লিটার মানে কত, 1000 মিলিলিটার। আর সোডিয়াম কার্বনের জন্য আমাদের ই এর ভ্যালু কত, 2। 2 কেন হবে তোর, আমাদের সোডিয়াম কার্বনেটের জন্য গ্রাম তুলা ভর কত,
53 53 হ্যাঁ 53 হবে ভাই 53 হ্যাঁ 53 সো দেখো আমার গ্রাম তুল্য ভরটা অ্যাকচুয়ালি কি হবে আসে আমার গ্রাম তুল্য ভরটা আসে হচ্ছে যে আমার আণবিক ভর ডিভাইডেড বাই কি পরিমাণ ধনাত্মক চার্জ গ্রহণ করে বা যোজনী যত একক কি বললেন এই একক লিখে দিচ্ছি এই যে তুমি যদি ক্যালকুলেশন করো চলে আসবে কি 0.1 নরমাল এই যে n ক্যাপিটাল N ঠিক আছে তো এখানে যদি মানে W এর একক তো গ্রাম তারপরে হচ্ছে V এর হচ্ছে মিলিলিটার তারপরে E এর হচ্ছে গ্রাম তো গ্রাম গ্রামে কাটা যায় মিলিলিটার ইনভার্স 1 না কোথায় কেন E এর কি একক নাই তো ওটাই তো গ্রাম গ্রাম কাটা যায় তো মিলিলিটার ইনভার্স 1 থাকতেছে না ই তো গ্রাম ইনভার্স 1 আসতেছে না কোথায় আচ্ছা না ঠিক আছে মানে আমি বলি W এর তো হচ্ছে যে G মানে গ্রাম হ্যাঁ তারপরে হচ্ছে V এর হচ্ছে মিলিলিটার তারপরে E এর হচ্ছে গ্রাম তো গ্রাম গ্রাম কাটা গেল থাকলো মিলিলিটার তো মিলিলিটার ইনভার্স 1 হবে না একক হ্যাঁ তো হচ্ছে দেখো আমি বলি তো তাহলে স্যার এই যে আমাদের মোলারিটির এককটা কেমনে আসে মোলারিটির এককটা কেমনে হয় মোল পার লিটার হ্যাঁ মোল পার লিটার কেমনে আসে এটা সো তুমি যখন যে 1000 W ভাগ mv ইনপুট দাও তুমি কি ওখানে মোলারিটি ইনপুট দাও নাকি ভর ইনপুট দাও কি ইনপুট দাও তুমি আপনি কি ইনপুট দেন স্যার তখন এইখানে তোমার এই যে আমার যে ঘনমাত্রার এককগুলো আছে না এগুলো হচ্ছে কেমিস্ট কর্তৃক ডিফাইন করা এগুলো হচ্ছে কেমিস্ট কর্তৃক কি করা ডিফাইন করা কি বুঝতে পারছো এগুলো হচ্ছে কেমিস্ট কর্তৃক ডিফাইন করা তারা হচ্ছে এই সেটআপে একক এটা ডিফাইন করে দিছে কি বুঝতে পারছো এগুলো হচ্ছে ডিফাইন করা একক আমরা যেমন অধ্যায় 2 এ ওই যে জুল টুল থেকে মিলায় নিয়ে আসছি এই কেসে সবসময় এরকম হবে না আমি কি বুঝাইতে পারছি কথা তো ভাইয়া মোলার কে তো আমরা মোল পার লিটার লিখতে পারি তাহলে নরমাল কে আমরা মোল পার লিটার লিখতে পারবো না 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 নরমাল আর মোল পার লিটার ক্ষেত্র বিশেষে এক সবসময় এক না একটু পরে যখন অঙ্ক করবো তখন দেখবা এগুলা ক্ষেত্র বিশেষে এক তুই কিছু কিছু ক্ষেত্রে দেখবি যেমন সোডিয়াম ক্লোরাইডের জন্য মোলারিটি আর নরমালিটি সেম সোডিয়াম ক্লোরাইডের জন্য মোলারিটি আর নরমালিটি সেম তুই আমি তোকে বলতাম এই দ্রবণের মোলারিটি বের কর তুই কি বের করতে পারতি 1000 W ভাগ mv দিয়ে পারতি মনে হয় পারতি না জি পারতাম তো হ্যাঁ সো এটাই বললাম তো আমার যদি অ্যাকচুয়ালি এই যে ইসের মান যদি 1 হয় যোজনীর মান যদি 1 হয় সেই কেসে আমার নরমালিটি এবং মোলারিটি দুইটাই সেম কিন্তু আমার যদি যোজনীর মান 2 3 4 5 হ্যানতেন হয় দেন আমার অ্যাকচুয়ালি তরিয়া হয় আসলে তখন মানটা চেঞ্জ হয়ে যায় বুঝছিস ওকে বল প্রশ্ন সে ধনাত্মক আয়ন সংখ্যা তুল্য সংখ্যাটা একই না হ্যাঁ সেম ঠিক আছে মানে যে যেমনে মনে রাখতে পারে আর কি ঠিক আছে আচ্ছা সো এরপর দেখো ওটা গেল হ্যাঁ বল গত 2 মিনিট কি বলছেন আর একবার বলেন ডিসকানেক্ট হয়ে গেছিলাম ও হ্যাঁ আমি মানে গত 2 মিনিট হচ্ছে ওদেরকে বুঝাইলাম যে তোর নরমালিটির একক হবে n ঠিক আছে আর এরপর হচ্ছে আমি ওদেরকে বললাম যে হইতেছে যে এগুলা হচ্ছে তোর ডিফাইন করা জিনিসপত্র যে এককগুলো কেমনে আসে না আসে এবং একটা ছোট এর হাতে এককটা ছোট যেখানে স্মল n দেওয়া যাবে না ক্যাপিটাল N দিতে হবে এবং আমার যদি যোজনী বা তুল্য সংখ্যা যদি 1 হয় তাহলে মোলারিটি আর নরমালিটি সেম হয়ে যায় ওই কেসে মোলারিটি আর নরমালিটি সেম হয়ে যায় কি বুঝতে পারছিস আরেকবার বলেন এটা হ্যাঁ মানে আমি যেটা দেখ এখন তুই চিন্তা কর ধর আমি যদি তোকে বললাম যে এই যে সোডিয়াম কার্বনেটে মোলারিটি বের কর পারবি বের করতে কি মনে হয় এটা মোলারিটি বের করতে পারবি পারবেন বস হ্যাঁ মোলারিটি পারবি না 1000 W ভাগ mv 1000 W ভাগ mv পারবি না পারবি তো 1000 W ভাগ mv তুই যদি ওটা পারবো আচ্ছা আমরা এটা মোলারিটি বের করি ধর যেটা দাও আছে মোলারিটি বের করি মোলারিটি কি আসবে 1000 W ভাগ mv 1000 W মানে কত 5.3 m কত 106 v কত v হচ্ছে 1 লিটার বা 1000 মিলিলিটার এখান থেকে ক্যালকুলেশন করলে 0.05 আসে মনে হয় না জি ভাইয়া হ্যাঁ 0.05 মোলার
সো এই কেসে কিন্তু এরা কিন্তু আলাদা হয়ে গেছে, তাই না? কিন্তু আমি যদি এখন সোডিয়াম কার্বনেটের বলে ধর, আমি তোকে বললাম যে HCl, এইটার বদলে তুই HCl নিয়ে ক্যালকুলেশন কর। HCl এত গ্রাম HCl আছে, হ্যাঁ। সো তোমার নরমালিটি কত হবে, মোলারিটি কত হবে, তুমি অবশ্যই 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 সেম আসবে দুইটা, অবশ্যই 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 দুইটা সেম আসবে, ঠিক আছে? তোর বিশ্বাস না হলে তুই করে দিতে পারিস, এটাই বললাম আর কি। যদি আমাদের ইয়া হয়, দেখ এই যে আমাদের যদি এই যে খেলা তো এই জায়গায়, যদি আমাদের যদি এইটা 1 হয়ে যায় তাহলে যেই কথা এম কি সেই কথাই না। এম হচ্ছে আমার আণবিক ভর আর হচ্ছে কি আমার তুল্য ভর। যদি আমার এখানে যোজনী 1 হয়ে যায় বা তুল্য সংখ্যা 1 হয়ে যায়, তখন হচ্ছে এই যে আমাদের তুল্য ভর আর আণবিক ভর সেম হয়। তুল্য ভর আর আণবিক ভর সেম হইলেই নরমালিটি আর মোলারিটি সেম হয়ে যায়। বুঝা গেছে বস? ওকে জি ভাইয়া। আচ্ছা ওকে। তো স্যার আপনারা হচ্ছে নেক্সট সংজ্ঞা লিখেন মোলারিটি, মানে মোলার দ্রবণ। মোলার দ্রবণ, আচ্ছা মোলার দ্রবণ কি জিনিস? হ্যাঁ ভাই বলো। কি একটা লাইন বললেন যেন, কি মানে এইটা এরকম হলে একই হবে, বুঝি না। না মানে এটা বলছে আর কি, যদি হচ্ছে আমার তুল্য সংখ্যা বা যোজনী 1 হয়, তুল্য সংখ্যা বা যোজনী 1 হলে আমার তুল্য ভর আর আণবিক ভর সেম হবে, তুল্য ভর এবং আণবিক ভর সেম হবে, এবং তুল্য ভর আর আণবিক ভর সেম হলে আমার নরমালিটি আর মোলারিটিও সমান হয়ে যাবে, নরমালিটি আর মোলারিটিও সমান হয়ে যাবে, বুঝছো? এই হচ্ছে কাহিনী। তাহলে ভাই নরমালিটি সমান ধনাত্মক আয়ন সংখ্যা গুণ মোলারিটি লেখা যায় না? অবশ্যই, আমরা ওটাই লিখে দিব একটু পরে। অ্যাকচুয়ালি তোর এন কে লেখা যায় এরকম, ওটা কি বলে যে নরমালিটি ইজ ইকুয়াল টু তোর এস ইন্টু ই লেখা যায়। এটা আমরা একটু পর দেখাবো। এইটা কি, এটা হচ্ছে আমার নরমালিটি। নরমালিটি এইটা কি জিনিস? এটা হচ্ছে আমার মোলারিটি। এটা কি জিনিস? তুল্য সংখ্যা। ওই যে তুল্য সংখ্যা বলো বা যোজনী বলো বা যাই বলো, ঠিক আছে, বা কতগুলো ধনাত্মক মানে বা কতগুলো ইলেকট্রন ত্যাগ করে বলো, বা কতগুলো ধনাত্মক আয়ন সৃষ্টি করে বলো, বা কতগুলো হাইড্রোজেন গ্রহণ করে বলো, সব হচ্ছে এই যে তুল্য সংখ্যা, ঠিক আছে? সো এই যে এইটা হচ্ছে এদের মধ্যকার রিলেশন। সো আমার যদি 1 হয়, সো আমার n = s হয়ে যায়, নরমালিটি = মোলারিটি হয়ে যায়। কি বুঝা গেছে বস? ওকে ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া তুল্য সংখ্যাটাই তো তুল্য ভর, তাই না? না, তুল্য সংখ্যার তুল্য ভর এক না। তোমার তুল্য ভর হইতেছে এই যে তুমি যদি মোলার ভরকে, আমি বলি তুল্য ভর কি আমি বলতেছি, তোমার তুল্য ভর হলো আণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা। কি বুঝতে পারবি কি বলছি? ওকে তাহলে ভাই আমরা নরমাল ওই যে গ্রাম তুল্য ভরটা, হ্যাঁ 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 বললাম কোনটা 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 ওই যে ভাই নরমালিটির ক্ষেত্রে আমরা ই কে c w 1000 w হ্যাঁ বলি গ্রাম তো আমরা তুল্য ভর একই জিনিস। আমি বলি গ্রাম তুল্য ভর আর তুল্য ভর একই জিনিস। তোমরা দেখবা আণবিক ভরকে মাঝে মাঝে আমরা বলবো গ্রাম আণবিক ভর, সেম জিনিস, ঠিক আছে? ওকে মানে এই তুল্য ভর বা আণবিক ভর এগুলো আগে একটা গ্রাম লাগাই দিলে ব্যাপারটা আসলে একই। গ্রাম লাগাই তুল্য সংখ্যাটা হচ্ছে ধনাত্মক আয়ন সংখ্যার সমান নাকি? হ্যাঁ এক্স্যাক্টলি ওটাই বললাম, ধনাত্মক আয়ন সংখ্যা বা যোজনী সংখ্যার সমান হচ্ছে আমাদের তুল্য সংখ্যা, ঠিক আছে? ওকে এক সেকেন্ড, আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তুল্য ভর আর গ্রাম তুল্য ভর কি এক? হ্যাঁ তুল্য ভর বা গ্রাম তুল্য ভর এক জিনিস। আমার আণবিক ভর বা গ্রাম আণবিক ভর এক জিনিস। ওখানেও তো আমাদের তুল্য ভরকে মানে হচ্ছে যে গ্রাম তুল্য ভরকে ই দিয়ে প্রকাশ করছে নরমালিটির ক্ষেত্রে, তো এখানে আবার হচ্ছে নরমালিটির ক্ষেত্রে ই দিয়ে তুল্য সংখ্যা প্রকাশ করতেছে। এটা কেমন মানে সাংঘর্ষিক না? আরে এইটা তো হচ্ছে তোমার ইয়া সূত্র, ওটা কি বলে, এটা তো কোনো প্রতিষ্ঠিত সূত্র না, এটা তো কোনো প্রতিষ্ঠিত সূত্র না, তুমি বুঝতে পারছো? তোকে বুঝতে হবে এটা শর্টকাট, এটা কোনো প্রতিষ্ঠিত সূত্র না, এটা প্রতিষ্ঠিত ফর্মুলা না কোনো, এটা হচ্ছে অ্যাডমিশনে তাড়াতাড়ি অ্যানসার করার জন্য আমরা শিখিয়ে দিই, বুঝছো? তাহলে তুল্য সংখ্যা আর ধনাত্মক আয়ন সংখ্যা সেম? হ্যাঁ সেম 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 সেম, ওটা সেম। এইটার সাথে ওটা মিলে না, এটা তো শর্টকাট, এটা শর্টকাট,
ঠিক আছে, আমি তো বলছি এইটা সম্পর্কে আরো বলবো সামনে। ওকে, এইটা হচ্ছে মনে হয় নাহিদ মনে হয় বললো, এই কারণে বললাম আর কি, যেটা কিভাবে আসে না আসে এটা সম্পর্কে বলবো আমরা আরো। আমাকে বললাম না যে চ্যাপ্টারের সব শর্টকাট নিয়ে আমরা আলোচনা করব, তো শর্টকাটের সাথে কি মেইনটা মিলালে হবে, বুঝছো না? এই হচ্ছে কাহিনী। আচ্ছা, সো এরপর দেখো আমরা হচ্ছে সংজ্ঞায় থাকি যে মোলার দ্রবণ স্থির তাপমাত্রায়। স্যার তুল্য সংখ্যা দিয়ে কি বুঝিয়েছেন? তো তুই যে বললাম না যোজনী বা ঘনত্বকার সংখ্যা, ওটাই। আচ্ছা, ওকে। 1000 মিলিলিটার বা 1000 ডেসিমিটার কিউব দ্রবণে কোন দ্রবের এক মোলার বা 1 গ্রাম আণবিক ভর পরিমাণ দ্রবীভূত থাকলে ভাইয়া উক্ত 1 দ্রবণ ডেসিমিটার কিউব ইজ ইকুয়াল টু 1 লিটার না? কোথায় বুঝি নাই, আর বল। এটা 1 ডেকামিটার কিউব। সেটা সেন্টিমিটার কিউব হবে, সেন্টিমিটার কিউব হবে। ওটাই তো, সেন্টিমিটার হবে। হ্যাঁ, তো যে হ্যাঁ উক্ত দ্রবণকে ওই দ্রবের মোলার দ্রবণ বলে। ভাই আপনি তো মেইনলি চ্যাপ্টার 1 একটা সামারি দিয়ে যাচ্ছেন না? কোথায়? না, আমরা হচ্ছে চ্যাপ্টার 1 যেহেতু ধরতে হচ্ছে যে সামনে 3-4 ক্লাসে চ্যাপ্টার 1 শেষই করে দিব। আর আমরা হচ্ছে প্রথম 2 দিন 3 দিন ম্যাথ করব, এরপর হচ্ছে বাকি থিওরি গুলো পড়াবো, ঠিক আছে? এসে কথা অধ্যায় তো পিচ্ছি। আচ্ছা, আসলে গেল যে উক্ত দ্রবণকে হচ্ছে হ্যাঁ আমার মোলার দ্রবণ বলা হয়। আচ্ছা ঠিক আছে, বুঝলাম ভাই, আমার তো এইটুকু বুঝতে সব এইটুকু বুঝো নাই এমন কেউ আসো? সৃজনশীল আসে? হ্যাঁ অবশ্যই, একটা গোটা সৃজনশীল আসবে তোমার হচ্ছে মেইন পরীক্ষায়। তো তোমার সব চ্যাপ্টার থেকে থাকবে, অধ্যায় 1 থেকে থাকবে, অধ্যায় 5 থেকে থাকবে। মানে নরমালি সিস্টেম হচ্ছে এটা যে অধ্যায় 1 থেকে থাকে একটা, অধ্যায় 2 থেকে 2টা, অধ্যায় 3 থেকে হচ্ছে 1.5টা, অধ্যায় 4 থেকে 2.5টা, আর তোমার লাস্ট থেকে একটা নরমালি, ঠিক আছে? অধ্যায় 4 থেকে তো বুয়েটে কোন একবার 4টা না 5টা কোশ্চেন করছে, পুরো 50 মার্কের কোশ্চেন করছে অধ্যায় 4 থেকে। অধ্যায় 4 বড়, খালি অঙ্ক আর অঙ্ক, সো অনেক কিছু বুঝতে হয় ওই চ্যাপ্টারে, ঠিক আছে? যে কখন কোনটা কিভাবে অ্যাপ্লাই করতে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। ভাইয়া চ্যাপ্টার 1 এ দিয়ে দিও, নাইলে আবার নোট করতে পারবো না, আমরা ভুলে যাব। হ্যাঁ দেখি ওটা হাত দিব, এখনো বানানো হয় না, বানাই দিব না, ঠিক আছে? আচ্ছা, শিক্ষা পরীক্ষার ওগুলো পিডিএফ দিবেন বলছিলেন, দেনই নাই। শিক্ষা পরীক্ষা ওগুলো হ্যাঁ দিব, আরে সময় তো পাই না আমি সব পিডিএফ করার। আচ্ছা ঠিক আছে, দেখো গেল এটা, সময়ই পাই না। হ্যাঁ সেটাই, সময় নাই, এটা বুঝছে তো আমার ওস্তাদ বুঝছে। আচ্ছা বুঝতে পারছো তোমরা যে স্থির তাপমাত্রা 1 লিটার বা 1000, এটা আমরা জানি না, তোমরা জানো না এটা? এটা আসলে এইটা লেখা তো ঠিক হয় নাই, এটা হবে 1 মোলার আসলে অ্যাকচুয়ালি। কোন দ্রবের 1 মোল বা 1 গ্রাম আণবিক ভর পরিমাণ দ্রবীভূত থাকলে উক্ত দ্রবণকে দ্রবের মোলার দ্রবণ বলা হয়, ঠিক আছে? এবং হচ্ছে স্যার এই যে এটাকে প্রকাশ করে কি দিয়ে, এটা ফর্মুলা হচ্ছে কি, এটা ফর্মুলা হচ্ছে C is equal to C/S একটা দিলে 1000 W divided by mv। যেখানে W কি, আমার W হচ্ছে কি আমার দ্রবের ভর, সেটা অবশ্যই গ্রামে। ওকে ভাইয়া আগে না আমরা এসি প্রকাশ করতাম, কোথায়? হ্যাঁ দাও, যাহা দিয়া মন চায় দাও, যাহা দিয়া মন চায় দাও, এস দিবা দাও। আমি তো অনেক কিছু দিয়ে প্রকাশ করছি, আমার যা মন যা। নরমালিটিকেও তো সি দিয়ে প্রকাশ করি, তো আবার মোলারিটিকেও সি দিয়ে প্রকাশ করি, সমস্যা নাই। আরে সীমা তো কনসেন্ট্রেশন বোঝায়, ঘনমাত্রা, সবই তো ঘনমাত্রা, খালি একটা হচ্ছে বিভিন্ন এককে, ঠিক আছে? সবই তো ঘনমাত্রা। আচ্ছা, তো আমার এম হচ্ছে কি আণবিক ভর, এবং আণবিক ভরটা অবশ্যই গ্রাম এককে। আণবিক ভরের একক কি তোমরা কেউ জানো? আণবিক ভরের একক কি আপনারা কেউ জানেন? ভাইয়া গ্রামই তো, কোনো একক না। এক শুনো আমি বলি, আণবিক ভরের এক কথায় হচ্ছে এটা কোনো একক নাই। আর যদি একক দেওয়াই লাগে
তাহলে তোমাকে দেওয়া লাগবে গ্রাম পার মোল। অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে শুধু গ্রাম দিলেও সারা ভুল ধরে না, কিন্তু স্যার যদি তোমার যদি কি বলে যদি তোমার নাম্বার কাটার মুডে থাকে তাহলে কিন্তু এখানে নাম্বার কাটবে। সো আণবিক ভরের অ্যাকচুয়ালি কোনো একক নাই, অথবা কি গ্রাম পার মোল। সো তুমি হয় ধরো কথার কথা যে HCl তুমি দিবা, এটার হচ্ছে আণবিক ভর কি দিবা 36.5 দিবা জাস্ট, অথবা দিবা 36.5 গ্রাম পার মোল। ঠিক আছে, শুধু গ্রাম দিয়ে রাখবা না। সো তুমি শুধু শুধু পরীক্ষা খাতায় 1 নাম্বার কম কেন পাবা, বুঝছো না? এই হচ্ছে কথা, সেটা খেয়াল রেখো। ঠিক আছে, সো গেল এটা। সো 1000 W/MV আমরা তো সেটাতে ম্যাথ করবো একটু পরে, বাইরে তো আমরা ম্যাথ করেও ফেলছি অলরেডি এটার একটা। আচ্ছা, সো এটা গেল। এখন এরপর হেডিং দাও সেমিমোলার দ্রবণ। সেমিমোলার দ্রবণ তো লিখো স্যার যে স্থির তাপমাত্রায় হ্যাঁ মানে যে এটাই লিখবা আর কি, সেমিমোলার দ্রবণের সংজ্ঞা এটাই লিখবা যে স্থির তাপমাত্রায় 1 লিটার বা 1000 বা এত দ্রবণে কোন দ্রবের 0.5 মোল, এগুলা লিখবা না, 0.5 মোল দ্রবীভূত থাকলে উক্ত দ্রবণকে ওই দ্রবের সেমিমোলার দ্রবণ বলে। বুঝছো কি বলছি? স্থির তাপমাত্রায় 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে কোন দ্রবের 0.5 মোল দ্রবীভূত থাকলে উক্ত দ্রবণকে ওই দ্রবের সেমিমোলার দ্রবণ বলে। কি ঠিক আছে? সো তার মানে সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? 0.5 মোলার। 0.5 মোলার। সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। এইটা কি লিখে সবাই? হ্যাঁ, তাহলে 1 গ্রামের জায়গায় 0.5 গ্রাম হয়ে যাবে না? তোর 0.5 আণবিক ভর লিখতে পারিস, বাট আমি বলছি এই পার্টটুকু বাদ দিবি, এই পার্টটুকু লেখার দরকার নাই আর, বুঝছিস? আচ্ছা ভাইয়া। ভাই পুরোটা আবার বলবা? হ্যাঁ দেখা যায় এটাই যে স্থির তাপমাত্রায় 1 লিটার বা 1000 মিলিলিটার বা 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে কোন দ্রবের 0.5 মোল, এটা বাদ, কোন দ্রবের 0.5 মোল দ্রবীভূত থাকলে উক্ত দ্রবণকে ওই দ্রবের সেমিমোলার দ্রবণ বলে। ঠিক আছে, ক্লিয়ার বস? ক্লিয়ার। আচ্ছা, সো এরপর লিখে রাখো সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার। সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? 0.5 মোলার। ঠিক আছে, আচ্ছা তো লিখছো এইটুকু। এরপর স্যার লিখে ফেলো ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার দ্রবণ। আচ্ছা, তো ডেসিমোলার দ্রবণ কি? ডেসিমোলার দ্রবণ হলো মানে ওই আগের সংজ্ঞাটাই, হ্যাঁ আগের সংজ্ঞাটাই এই যেটাই, যে স্থির তাপমাত্রায় 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে যদি আমার 0.1 মোল পরিমাণ দ্রবীভূত থাকে, যদি আমার 0.1 মোল পরিমাণ দ্রবীভূত থাকে, তো তাহলে তাকে কি বলবো? তাহলে আমরা তাকে বলবো ডেসিমোলার দ্রবণ। ঠিক আছে, এবং ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা হলো 0.1 মোলার। স্যার কথা বুঝা গেছে? স্যার এখানে একটু নির্দিষ্ট তাপমাত্রা স্থির তাপমাত্রাটা একই। অবশ্যই স্থির তাপমাত্রা বলাই লাগবে, এই যে আমার তো স্থির তাপমাত্রা আছেই তো, তাই না? সো স্থির তাপমাত্রা এটা মানে ফরজ, এটাকে আলাদা করে বলা লাগে বস? কি বুঝা গেছে? আচ্ছা, এরপর স্যার এই যে এইটুক লেখা হয়েছে, আমরা কি সামনে প্রসিড করব?
হ্যাঁ হইছে। আচ্ছা ঠিক আছে। সো এরপরে স্যার এই যে এখন এই যে সংখ্যাটা এবং খেয়াল রাখো কিন্তু এগুলো ঘনমাত্রা কোনটা কত খেয়াল রাখো। আচ্ছা তো এরপর স্যার দেখো এই যে আমরা হচ্ছে কি যে আমাদের এরপর দেখো মোলার দ্রবণ, যদিও এটা আগের মতোই তাও সংখ্যাটা লিখে দিই কারণ মাঝে মাঝে চলে আসে। মোলার দ্রবণ, মোলার দ্রবণের সংজ্ঞা। সো মোলার দ্রবণের সংজ্ঞা হলো স্থির তাপমাত্রায়। একটু আগে লিখলেন না এটা? মোলার ভাই দ্রবণ একটু আগে লিখছি। তো লেখা নাই। জি ভাইয়া। ও তা তো হইছেই, এই তো তাহলে তো লিখলাম। লিখছি। আচ্ছা গুড। আচ্ছা তা তো মোলার দ্রবণ লেখা হয়েছে, আর ঝামেলা নাই। আচ্ছা সো দেন স্যার আমরা তো মোলার দ্রবণের সূত্র পড়ছি এবং 9-10 তো এটা ম্যাথও করছি, সামনেও করবো, আর মোলারিটি সমস্যা সংখ্যা নাই। লেখেননি। হ্যাঁ কিসে? মোলারিটি কোথায়? হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ মোলারিটি, মোলারিটির সংখ্যা কেন তোরা কি মোলারিটির সংখ্যা আচ্ছা তো মোলারিটির সংখ্যা লিখি নাই না তো দাও মোলারিটি। সাজ্জাদ বলছে সাজ্জাদের কথা কি আমি ফেলতে পারি? মোলারিটি, মোলারিটি। তো দেখো স্যার এই যে মোলারিটি কি লেখা হয় স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। ওই দ্রবণের মোলারিটি বলে। আমি কি বুঝাতে পারছি স্যার? ওকে এই অধ্যায় কি থিওরি কি সবচেয়ে বেশি নাকি? সবচেয়ে বেশি থিওরি অধ্যায় 3, অধ্যায় 3 পুরাটাই থিওরি। অধ্যায় 3 কোনো ম্যাথ নাই, এখন তো ম্যাথ আছে, অধ্যায় 3 কিচ্ছু নাই, অধ্যায় 3 পুরাই থিওরি বুঝছস। খালি বইরে মাত্র মাথা মুখস্থ করবি শেষ, বুঝছস না? অধ্যায় ছাড়া খালি ম্যাথ। যখন পড়ছি ভাই মাথায় একেবারে পুরা মাথার উপর মানে কি বলবো নার্ভ সব উল্টা পাল্টা হয়ে গেছে। কোনটা কি কোনটা কোন অধ্যায়? কোন অধ্যায়? তৃতীয়তে যখন পড়ছি ভাই একবারে কিছুই ঢোকে না মাথায়। বুঝতে পারছিস? আচ্ছা তো এই যে আমাদের হচ্ছে এটাকে হচ্ছে মোলারিটি বলে। মোলারিটি ইয়া লিখে ফেলাও। এটা কি লেখা দিয়েছি আমি একটু আগেও লিখে দিয়েছি, S = 1000 W ভাগ MP, ঠিক আছে? আচ্ছা সো গেল এটা। সো এই যে আমরা হচ্ছে এটা পড়ছি, নরমালিটি বললাম, মোলারিটি বললাম, এখন কি বাকি থাকে স্যার বলেন তো? এখন কি বাকি থাকে? মোলালিটি। মোলালিটি। এখন আমাদের যে টপিকটা বাদ থাকে সেটা হচ্ছে আমাদের মোলালিটি, তাই না? আচ্ছা ঠিক আছে। তো তাহলে মোলালিটি ফার্স্ট চ্যাপ্টার আর আমাদের থার্ড চ্যাপ্টারে দিয়ে রাখছে পরীক্ষার ইয়েতে হ্যাঁ কিসে সিলেবাসে। কিসে বলো তো? ও আচ্ছা বুঝছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ তো স্যার এই যে তোমাদের কয়েকটা কোয়েশ্চেন একটু ঘাটাঘাটি করবা, হোমওয়ার্ক। 1 নরমাল সোডিয়াম কার্বনেট ও 1 মোলার সোডিয়াম কার্বনেট এর মধ্যে কোনটির ঘনমাত্রা বেশি এবং কেন? কোনটির ঘনমাত্রা বেশি এবং কেন? 2 নাম্বার 1 নরমাল কস্টিক সোডা ও 1 মোলার কস্টিক সোডা এর ঘনমাত্রা কি সমান? কেন? 3 নাম্বার 3 নাম্বার হলো স্যার যে
3 নম্বর কোশ্চেন কি দিব? একটা তো দিছি, দেখি তো একটু ঘুরায় কি দেওয়া যায়। আচ্ছা তোমরা আমাকে বলো তো HCl আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে কোনটার ওটাকে কি বলে মোলারিটি আর নরমালিটি সমান হবে? সালফুরিক অ্যাসিড। আমাদের HCl সমান হবে তাই না? আচ্ছা ঠিক আছে, তো তাহলে এই যে এটাও লিখে রাখো তোমরা, যে যেহেতু পরীক্ষার নোট খাতা এগুলো তুলবা, হ্যাঁ HCl মানে নোট খাতা শুধু প্রশ্ন তুলো না, অ্যান্সার সহ তুলো। ও সালফিউরিক অ্যাসিডের মধ্যে কোনটির মোলার দ্রবণ ও নরমাল দ্রবণ একই? কোনটির মোলার দ্রবণ ও নরমাল দ্রবণ একই? এবং কেন? আপনারা কি এটুকু লিখতে পারছেন স্যার? জি ভাইয়া, আর কি প্রশ্ন দেবে না? এই কয়টাই না, এই কয়টাই। আচ্ছা ঠিক আছে, মোলারিটি সংখ্যাটা তো ভাইয়া কমপক্ষে 3 সেকেন্ডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ কোনো প্রশ্ন দিলে বললা? ভাই কোশ্চেন গুলো কয় মার্কের? নিচে যান। এগুলো সব 2 মার্কের কোশ্চেন, ঠিক আছে? সবগুলো 2 মার্কের, অনুধাবনের জন্য আর কি। ভাইয়া নিচে যান। হ্যাঁ সুদে হইছে? জি ভাইয়া হইছে। আচ্ছা আচ্ছা, এই লিখা শেষ সবার? আপনাদের লিখা শেষ হলে আমি প্রসিড করতে পারি। আরো সামি দেখো তো, আরো ঠিক আছে? না ভাই ঠিক আছে, এটা একটু স্ক্রিনশট। হ্যাঁ নাও নাও, কোনো সমস্যা নেই। এরপরে হয়ে গেলে নিচে যান প্রশ্নগুলো, আমি স্ক্রিনশট নিব। হয়ে গেছে। আচ্ছা তো এরপর দেখো স্যার এই জায়গায় গেল। হ্যাঁ ওকে, তো তাহলে আমাদের জানি কি বাকি আছে এখন? মোলালিটি না? আচ্ছা তো তাহলে লিখো মোলাল দ্রবণ। মোলাল দ্রবণ ওকে, তো মোলাল দ্রবণের সংখ্যা কি হবে বলো তো? 1000 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে। কি বলতে পারবা? হ্যাঁ 1000 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রাবকে যত মোল দ্রব্য থাকে। এক্স্যাক্টলি 1000 গ্রাম দ্রাবকে কোন দ্রবের 1 মোল দ্রবীভূত থাকলে উক্ত দ্রবণকে ওই দ্রবের মোলাল দ্রবণ বলে। ওই দ্রবের মোলাল দ্রবণ বলে। লিখছেন স্যার? মানে বুঝছেন এটুকু লিখছেন আপনারা? ভাই মোলাল না মোলার কোনটা কিছু বুঝতেছি না। মোলাল। মোলাল লয়কা লাল, লাল লালে লাল রেড, বুঝছো না? বুঝো নাই? রেড মোলাল। বুঝছেননি বস? বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সো তাহলে 1000 গ্রাম দ্রাবকে কোন দ্রবের 1 মোল দ্রবীভূত থাকলে উক্ত দ্রবণকে ওই দ্রবের মোলাল দ্রবণ বলে। এটুকু তো আমরা বুঝে গেছি। শুরুতে শুনে মনে করছ হয়তো আপনি মজা কইরা বলতেছেন, কিন্তু এখন মানে কি মানে ভাই আপনি যেভাবে বলতেছেন মানে সুদাসানে তো মজা করে বলতেছেন। আচ্ছা আচ্ছা, তো দেখা যায় তার হতে একবার থেকে মোলালিটি
ভাই এখানে কি মহলা দ্রবণে কি দ্রবণ আর মহলালে দ্রাবক? আর বাবা বল। মহলা দ্রবণে হ্যাঁ সেটা সেটা ওখানেই আসতেছি, ওখানেই আসতেছি, ঠিক আছে, ওখানেই আসতেছি বস। তো তোর কোশ্চেন অ্যান্সারটা এখন মোলারিটির সংজ্ঞা লিখলেই বাবা, ঠিক আছে। সো লিখো মোলারিটি কি। মোলারিটি হলো 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের হ্যাঁ, এখানে কি তাপমাত্রা স্থির রাখতে হবে নাকি? এই যে বস তো একদম জায়গা মতো হিট করছো, এখানে আসতেছি, ঠিক আছে। আচ্ছা তো দেখো আমরা মোলালিটি, ওখানে তো তাপমাত্রার ব্যাপার না, এটা তো সম্পূর্ণ দ্রাবক নিয়ে করতেছে না, তাপমাত্রা দিলে ওটাতে জানতে না। আমি ধর মোলালিটি লেখা স্যার আমার 1000 into W1 divided by W2 into M, ঠিক আছে। আচ্ছা সো এখন দেখো স্যার যে এখানে কোনটা কি বুঝছো, কিন্তু কোনটা কি দেখো, এটা কি সি নাকি? দেখো আমি বলি এখানে স্যার আমার W1 হলো দ্রবের ভর, হ্যাঁ এটা সি 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 ABC, এবং যেটা অবশ্যই গ্রামে, ওকে। আমার W2 হচ্ছে দ্রাবকের ভর, অবশ্যই গ্রামে, ওকে। আমাদের M হলো আণবিক ভর। স্যার এইটুক কি লিখছেন আপনারা? এইটুক কি আপনারা লিখতে পারছেন স্যার? লিখলে বলবো জি ভাইয়া এইটুক লেখা হয়েছে, আপনি প্রসিড করতে পারেন। হয়েছে আচ্ছা লেখা। তো তাহলে এখন এই যে আমার কোন একটা বস জানি বললো ভাই এখানে তো তাপমাত্রার কথাটা উল্লেখ করেন নাই, তো এই বিষয়ে বাকিদের কারো কোনো মন্তব্য আছে? এখানে তাপমাত্রা দিয়ে কি করবে, এখানে তো আয়তনের টার্মটাই নাই। হ্যাঁ কিসে এখানে তো মানে তাপমাত্রার এফেক্ট থাকবে কিভাবে, এটা তো সম্পূর্ণ দ্রব্য নিয়ে কাজ হচ্ছে না, গ্রাম এককে আছে সব। ঠিক আছে। হ্যাঁ এই যে এরপরে হ্যাঁ হ্যাঁ বলো বলো আর বলো। মানে এখানে তো আয়তন লাগতেছে না আমাদের মোলারিটি বের করতে, তো সেই জন্য তাপমাত্রার তো ভাবে প্রয়োজন নাই। না তোমার হচ্ছে যে আচ্ছা আর কেউ কিছু বলবা? জিনিসগুলো তো গ্রামে আছে, টেম্পারেচারে তো গ্রামের চেঞ্জ হয় না। এনিওয়ান আর কিছু মোলাল বলবো না? মোলাল দ্রবণের সংজ্ঞাটা একটু দেখান তো। হ্যাঁ যে নে দেখ। মোলাল দ্রবণের সংজ্ঞাটা, মোলাল, আচ্ছা মোলাল, আচ্ছা ঠিক আছে। তো এখন যাদের যাদের এইটুকু লেখা হয়ে গেছে এরপর তারা কোশ্চেন লিখো স্যার, একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নরমালিটি, মোলালিটি এবং মোলারিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল এবং কেন? জি ভাই হয়েছে। নরমালিটি, মোলালিটি এবং মোলারিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল এবং কেন? স্যার আরেকবার। আমি কোশ্চেন লিখে দিচ্ছি, আগে এইটুকু লিখলে আমাকে বল যে ভাইয়া লিখছে এইটুক। হ্যাঁ ভাইয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে। জি ভাই হয়েছে। প্রশ্নটা হচ্ছে নরমালিটি, মোলালিটি ও মোলারিটির মধ্যে
কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল এবং কেন? কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল হ্যাঁ, সো এক্সপ্লেইন দিস স্যার কাইন্ডলি, বলেন। কার মাইক থেকে আওয়াজ আসছে? নরমালিটি আর মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, মোলারিটি না। কেন? ওই দুইটা আছে লিটার এককে, যেটা টেম্পারেচার জন্য পরিবর্তনশীল, আর এটা হলো গ্রাম এককে। গ্রাম এবং লিটারের মধ্যে মানে কি, লিটার থাকলে কি আর গ্রাম থাকলে কি হয়? কে বলতে পারতেছেন না? তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে না। আর কেন? আর এদিকে মোলার দিকে সমস্যা? মোলা জিনিসটা কি কাইন্ড অফ সলিড সাবস্টেন্সের মতো আর কি, ভরের তো কোনো পরিবর্তন হয় না। তো স্যার দেখো, আমি তোমাকে একটা জিনিসটা বলে দিই। দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা যে পড়ছি তোমার মোলারিটি আর নরমালিটি, এখানে স্যার দেখো তো আমরা কি ছিল, মানে আমি হচ্ছে তোমাদেরকে এটা বলে দিচ্ছি, তোমরা হচ্ছে এটা শুধু সাজায় লিখবা, ঠিক আছে? খেয়াল করো স্যার, এই যে আমার নরমালিটি এবং মোলারিটি দুই কেসে আমরা দেখো তো কি ইউজ করছি স্যার, বলো তো? দ্রবণের আয়তন ইউজ করছি, দ্রবণের আয়তন ইউজ করছি। আমি যখন মোলারিটি নিয়ে কাজ করতেছিলাম আমি কি ইউজ করছি? দ্রবণের ভর ইউজ করছি, সরি মানে দ্রাবকের ভর ইউজ করছি। কিসের ভর ইউজ করছি? দ্রাবকের ভর ইউজ করছি, আয়তন না কিন্তু। আই রিপিট, ভর ইউজ করছি। কি ইউজ করছি আমরা স্যার? দ্রাবকের ভর ইউজ করছি, আমরা হচ্ছে দ্রাবকের ভর ইউজ করছি। আচ্ছা, সো দেখো আমি ধরো একটা বেলুন আছে, সো ওই বেলুনকে ধরো তুমি ফু দাও, ফু দিলে কি হয়? এক্সপ্যান্ড করে না? বা যে কোনো বস্তুই তুমি দেখবা টেম্পারেচার বাড়াইলে ও হচ্ছে এক্সপ্যান্ড করে বা ফুলে যায় বা আয়তন বাড়ে। সো ঠিক একই ভাবে আমার এই যে যদি তাপমাত্রা বাড়ে, নরমালিটি বা মোলারিটির জন্য দ্রবণের আয়তনটা চেঞ্জ হয়। দ্রবণের আয়তনটা যদি চেঞ্জ হয়, সো আমার মোলারিটি এবং নরমালিটিও চেঞ্জ হয়। কিন্তু মোলালিটির বেলায় যেহেতু আমার দ্রাবকের ভর নিয়ে আমরা কাজ করি, ভর টেম্পারেচারের সাপেক্ষে পরিবর্তনশীল রাশি না, ভর টেম্পারেচারের সাপেক্ষে পরিবর্তনশীল রাশি না, এবং আমার তাপমাত্রা দ্রাবকের ভরের পরিবর্তন ঘটাতে পারে না। তাপমাত্রা দ্রাবকের ভরের পরিবর্তন করতে পারে না, তাপমাত্রা দ্রাবকের ভরের পরিবর্তন করতে পারে না, তাপমাত্রা দ্রাবকের ভরের পরিবর্তন করতে পারে না, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমার এই দুইটা ডিপেন্ডেন্ট, টেম্পারেচার ডিপেন্ডেন্ট এন্ড আমার মোলারিটি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট বা তাপমাত্রা স্বাধীন। তাপমাত্রার উপর আমার মোলালিটি নির্ভরশীল নয়। স্যার বুঝছেন? স্যার আরেকবার মানে আমি যেটা বললাম, দেখ আমার হচ্ছে যে নরমালিটি, মোলারিটি এগুলোতে আমরা দ্রবণের আয়তন ইউজ করি, আর মোলালিটিতে আমরা হচ্ছে দ্রাবকের ভর ইউজ করি। আমি যদি টেম্পারেচার বাড়াই বা টেম্পারেচার কমাই, আমার আয়তন পরিবর্তন হবে, কিন্তু আমার টেম্পারেচার বাড়লে বা কমাইলে ভরের কোনো পরিবর্তন কখনো হয় না, ভরের কোনো পরিবর্তন কখনো হয় না। দ্যাটস ওয়াই কি, দ্যাটস ওয়াই তুমি হচ্ছে যদি করো, ওই যে টেম্পারেচার বাড়াও, আমার নরমালিটি মোলারিটি চেঞ্জ হবে, কিন্তু মোলালিটি কখনোই পরিবর্তন হবে না, আমার মোলালিটি কখনোই চেঞ্জ হবে না। এটা কি স্যার আপনাদের মস্তিষ্কে ঢুকছে? আপনাদের আপনাদের মস্তিষ্কে প্রবেশ করছে না? আচ্ছা ঠিক আছে, গুড। মস্তিষ্কে প্রবেশ করা খুবই ভালো। যদি মস্তিষ্কে প্রবেশ করে তাহলে একটা অঙ্ক লেখেন, যেটা কিনা বোর্ড ভিত্তিক সমস্যা আমার। এই যে বোর্ডে ধরো যে এরকম কোশ্চেন আসতে পারে, ধরো এই যে আমাদের এরকম যে তুমি কিভাবে আড়াইশো মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে।
স্যার বলেন। এখানে ডাব্লিউটা বের করতে হবে না ডাব্লিউটা বের করতে হবে। এখন এটা ধর তোকে আমি কোশ্চেন দিছিলাম, কি করবি না করবি এটা তোমার ব্যাপার, কি করবি এটা তুই ডাব্লিউটা বুঝবি। বের করে ওই যে বলতে হবে যে এত 250 মিলিলিটার আয়তনের গোল ওই কি ওই গোল গুরু ফ্লাস্কটার নাম কি ভুলে গেলাম, গোল দিয়ে গোলতলি ফ্লাস্ক। গোলতলি গোলতলীয় ফ্লাস্ক নিয়ে তার মধ্যে এই যে এত মোল তো এগুলো তারপর তুমি বলো যে কি আসবে आंसर, আমি পর বলতেছি এরপর 100 মিলিলিটার পানি ঢেলে ডাব্লিউ এর মানটা বের করে, ওটা তো 100 মিলিলিটার। আগে তুই आंसर বাই কর বেটা, এরকম ছাছা आंसर দিলে হবে। 2.65 গ্রাম হ্যাঁ ডাব্লিউ এর মান 2.65 গ্রাম। 2.65। আচ্ছা সো এবং এরপর কি জাস্ট এটুকু লিখে দিবা তাহলেই হবে? না না, এরপর বর্ণনা দিব যে বিশুদ্ধ 2.65 গ্রাম Na2CO3 নিতে হবে। তারপর হচ্ছে এটা কত 0.1 মোলার 100 মিলিলিটার পানিতে, পানি আর ফানেলে আস্তে আস্তে ঢালতে হবে, তারপরে সেই হ্যান কাহিনী। আচ্ছা ঠিক আছে স্যার, এবং বাকিটা কিছু বলবা? ভাই স্থির তাপমাত্রায়। হ্যাঁ স্যার দেখো, আচ্ছা তো প্রথমে দেখো আমরা কি জানি, এই যে এটা সলিউশন দিবে হবে। আমরা কি জানি, আমরা জানি C is equal to 1000 W ভাগ MV, তাই না? 1000 W ভাগ MV। ওকে, সো এই যেমন 1000 জায়গায় 1000 থাকলো, W এর বদলে কি বসাবো? আচ্ছা আমি তো W জানি না তাই না, আমি তো C জানি। C কত 0.1 মোলার, আমার মাত্রা হচ্ছে 0.1। W মান জানি না। সোডিয়াম কার্বনেটের জন্য M এর মান কত 106, V এর মান কত 250 মিলিলিটার। তো এখান থেকে স্যার আমার W কত আসে 2.65 গ্রাম। তো দেন তোমাকে যেটা করতে হবে, গোলতলি ফ্লাস্ক কোথা থেকে আসলে আমি জানি না, তো তোমরা তো ল্যাবে কাজ করো নাই মনে হয়। দেখো এটা যেটা করতে হবে যে, সুতরাং কোন একটি আয়তন মিতিক ফ্লাস্কে, স্যার একটু উপরে নিন, দাঁড় লিখে নেই, কোন একটা আয়তন মিতিক ফ্লাস্কে 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট নিয়ে প্রয়োজন মতো দ্রাবক যোগ করে দ্রাবক যোগ করে 250 মিলিলিটার দ্রবণ প্রস্তুত করলে (0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত হবে। 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত হবে। ঠিক আছে, এই যে আমি যা লিখে দিছি পরীক্ষা খাতায় জাস্ট কপি পেস্ট করে বসায় দিয়ে আসবা, ফুল মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ। জাস্ট আমি খাতায় যা লিখে দিছি কপি পেস্ট করে বসায় দিয়ে আসবা, ফুল মার্কস পেয়ে যাবা ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, আজারিনাগের বইয়ে তো প্রয়োজন মতো দ্রাবকে যায় 100 মিলিলিটার পানি লিখছে। কোথায় বইয়ে? ওটা লিখবো আমাকে নাকি তো প্রয়োজন প্রশ্নে মতো 250 মিলিলিটার বলেই দিছে সাহেব। না না, পানি। এটা কি দেখো স্যার, কি মানে 250 মিলিলিটার দ্রাবকটা, এটা 100 দ্রবণ না? মিলিলিটার পানি দিলে কেমনে হয়? 100 মিলিলিটার পানি দিলে কি আমার কখনো এই যে সেটাই তো আমি তো বুঝতেছি আমার না। দ্রবণ কি ইয়া হয়? ভুল দিছে। ঠিক আছে, আচ্ছা মানে তুই কমন সেন্স খাটায় দেখ, তোর কি মনে হয়? সেটাই তো ভাই আমার যদি হইতেছে। তোর তো 250 হওয়া লাগবে ওখানে, ওখানে তো দাগ কাটা থাকে তাই না? আচ্ছা জি ভাই। সো এটা গেল। আর হচ্ছে ছোট একটা অঙ্ক করে ফেলো যদিও পারো তোমরা, যে হ্যাঁ কোশ্চেন লিখো স্যার। কোশ্চেনটা হচ্ছে
250 সেন্টিমিটার কিউব সোডিয়াম কার্বনেট, 250 সেন্টিমিটার কিউব সোডিয়াম কার্বনেট এর একটি দ্রবণে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। এর ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। এর ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। ভাই মোলার ঘনমাত্রা সেম না? কোথায়? যেখানে বলতো মোলার ঘনমাত্রা প্রকাশ, মোলার ঘনমাত্রা নির্ণয়। হ্যাঁ সেম বস, সেম জিনিস, সেম জিনিস। ভাইয়া 0.4 ভাইয়া। হ্যাঁ 0.4 ভাইয়া 0.4। হ্যাঁ তো দেখো এটা তো আমার সিম্পল, তো আমরা জানি কেমনে করতে হবে। ওই যে আগের মতোই ব্যাপার স্যাপার গুলো, সেটা কি আমরা জানি C is equal to 1000 W ভাগ MV, তাই না? আচ্ছা এরপর দেখো হচ্ছে আমার W এর মান বসায় দাও 10.6, ওখানে 1000 জায়গায় 1000 থাকলো, M এর বদলে বসা দিবা কত 106, V কত প্রশ্ন বলতেছে 250, তো ক্যালকুলেশন করলে কি চলে আসে 0.4 মোলার। ওকে আচ্ছা আসলো, ভালো কথা। তো এই হচ্ছে কাহিনী। তো এই যে তো হচ্ছে এগুলো হচ্ছে এই পর্যন্তই। তো আচ্ছা তো এখন হচ্ছে আমরা যাব আমাদের নেক্সট টপিকে, ঠিক আছে? তো এই যে এইটুকু পর্যন্ত আপনাদের কি কারো বুঝতে কোনো সমস্যা আছে কোনো কিছুতে? না ভাইয়া, এইটুকু পর্যন্ত আপনাদের বুঝতে মানে কারো কোনোটাতে বুঝতে প্রবলেম নেই, তাই না স্যার? আচ্ছা ওকে ফাইন, ভেরি গুড। এরপরে আমরা হচ্ছে সামনে একটু প্রসিড করি। হ্যাঁ এখন স্যার লিখো যে প্রমাণ দ্রবণ কি? যেহেতু কোনো ঘনমাত্রার আয়তন জানো তাই প্রমাণ দ্রবণ। যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে। হ্যাঁ ব্যাখ্যা করো ঘনমাত্রা ও আয়তন উভয়ই জানা থাকে, ওটাই ব্যাখ্যা করো মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। স্যার লিখছেন স্যার এটুকু? স্যার লিখা হয়েছে আপনাদের? ওকে ক্লিয়ার সবাই? আচ্ছা হ্যাঁ এখন আমাকে বলো তো এই যে প্রমাণ দ্রবণ কি জিনিস? যে দ্রবণের ঘনমাত্রা আয়তন জানা থাকে তাই প্রমাণ দ্রবণ। ঠিক আছে, আমাদের হচ্ছে যে তোমার আমাদের হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্টভাবে জানা থাকে, সংজ্ঞা লিখে ফেলাও। সংজ্ঞাটা হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা, যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্টভাবে জানা থাকে আচ্ছা ভাই, বিভিন্ন গ্লাভস বিকার টিকার আছে না, কিভাবে পরিষ্কার করে এগুলো কি মুখস্থ করা লাগবে? অনেক কিছু। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেমনে পরিষ্কার করে, কি দিয়ে পরিষ্কার করে, কেন পরিষ্কার করে, সব পড়া লাগবে, ঠিক আছে? আচ্ছা
আচ্ছা তোমাদের তো হচ্ছে সেমিমোলার আর ডেসিমোলার লিখে দিছি। আচ্ছা একটা জিনিস লিখে দিতে খেয়াল নাই, ওরা লিখো তো সেন্টিমোলার। সেন্টিমোলার। ইয়েস, এই তো বুঝতে পারছো, সেন্টিমোলার লিখে দিতে খেয়াল নাই আমার। সেন্টিমোলার হচ্ছে অ্যাকচুয়ালি আগে যা ছিল তাই, 0.01। হ্যাঁ 0.01 হয়ে যাবে সেন্টিমোলারটা। আমার সেন্টিমোলার দ্রবণ কি? আমার সেন্টিমোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.01 মোলার। 0.01 মোলার বাইরে এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় 0.01 মোল পার লিটার, তাই না? এটা একটু খেয়াল রেখো, সেন্টিমোলার দ্রবণটা আমার বলতে খেয়াল নাই, ঠিক আছে? আর এই যে তো এখন যেটা গেল, এবং কথা হচ্ছে যে আমার মোলার দ্রবণ যে একটি, যে আমার হচ্ছে যে মোলার দ্রবণ যে একটি প্রমাণ দ্রবণ, এটা কেমনে প্রুফ করবা? মোলার দ্রবণ, কারণ আমরা ঘনমাত্রা আয়তনটা তো জানি, এইজন্য। যেহেতু মোলার দ্রবণের ঘনমাত্রা জানা থাকে, তাই মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। আবার বল। যেহেতু মোলার দ্রবণের ঘনমাত্রা জানা থাকে, তাই মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। হ্যাঁ না ওটা ঠিক আছে, বাট পরীক্ষার হলে হ্যাঁ মোটামুটি এরকম লিখবা, প্লাস সাথে হচ্ছে আরো এক্সট্রা কিছু দিয়ে দিবা, প্লাস এমনিতে হচ্ছে একটু হালকা জিনিসপত্র লাগাই দিবা। কি বুঝতে পারছো? ওকে আচ্ছা, কারণ একটু হালকা জিনিসপত্র লাগায় না দিলে তো মানে, তো আমার তো হচ্ছে মোটামুটি হাফ পেজ হইতে হবে না। তো এটা আমাদের নোটে লেখা আছে, আমরা হচ্ছে নোটটা দিয়ে দিব, একটু বড় সমস্যা নাই। আচ্ছা একটা জিনিস বলা হয় না, মোলারিটিকে কি দিয়ে প্রকাশ করা হয় বলতে পারবা? মোলারিটিকে প্রকাশ করা হয় কি দিয়ে? এম দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয়? কি বলবো, একক বলবো নাকি কি বলবো? একক। ওই আমার মোলারিটি কই? এটাকে স্যার প্রকাশ করা হয় স্মল এম দিয়ে, স্মল এম। এটাকে প্রকাশ করে স্মল এম। তো তোমাকে তুমি দেখো কোথাও লেখা আছে যে 2 মোলার, এক জায়গায় লেখা আছে এবং আর জায়গায় লেখা আছে 2 মোলার। তো তার মানে তুমি এর দ্বারা বুঝবা এখানে এটা মানে হচ্ছে মোলারিটি বুঝাচ্ছে, এটা মানে মোলালিটি বুঝাচ্ছে, এটা বুঝাচ্ছে আমার মোলালিটি। পিচি এম দ্বারা আমার মোলালিটি বোঝায়। পিচি এম দ্বারা কি বোঝায়? মোলালিটি বোঝায়, ঠিক আছে? তারপরে বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, গুড। সো এটা গেল। এরপর স্যার তোমরা কি দেখো তো এই ফর্মুলাগুলো কি তোমরা পড়ছো কোনোদিন, কখনো, কোথাও, কোনো জায়গায়? যে তোমার এই যে দেখো তো, এগুলো কি দেখছো আগে? হ্যাঁ, লঘুকরণের সূত্র আমাদের ছিল না, এবারে আছে। এটা কি বলতে পারবা? লঘুকরণের সূত্র। হ্যাঁ এটা হচ্ছে স্যার আমার লঘুকরণ সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে আমার লঘুকরণ সূত্র, ক্লিয়ার? লঘুকরণ সূত্র বলতে ধরো যে আমার হচ্ছে একদম শুরুতে ধরো যে এই এত মিলিলিটার আমার, ধরো যে এটা ধরো আমার কথা ঘনমাত্রা ধরো আগে ছিল 0.2 মোলার, এবং আমার ভি হচ্ছে আয়তন ধরো ছিল হচ্ছে আমার 100 মিলিলিটার। এখন ধরো আমি হচ্ছে ঘনমাত্রা বাড়ায় দিলাম, ঘনমাত্রা বাড়ায় করলাম হচ্ছে 200 মিলিলিটার। তাহলে আমার নেক্সট আয়তন কত হবে ওইটা আমরা এই সমাধানে বের করতে পারি। আমার নেক্সট তোমার হচ্ছে ঘনমাত্রা বা আয়তন কোনটা কি হবে, এটা হচ্ছে স্যার আমরা সিম্পলি বের করে ফেলতে পারি, স্যার, ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু আমরা বের করে ফেলতে পারি এটা, তো তাহলে চলো করে ফেলি একটা অঙ্ক। এই অঙ্কটা করো তো। দশ মিলিলিটার 2 মোলার কস্টিক সোডা দ্রবণে কত মোল NaOH, কতটি ইয়ালাখোটা? এখানে কি টাইট্রেশনের সূত্র হবে? কোথায় আর বলো? টাইট্রেশন তো আলাদা জিনিস, ওটার সমীকরণই কি আছে এখানে? ঠিক আছে, টাইট্রেশন কি আমি যদি অ্যাসিড খান মিশাই তাহলে টাইট্রেশন আসে, তাই না? হ্যাঁ ভাই, এরকম দেখে যে একটা অজানা দ্রবণ দেওয়া থাকে, একটা জানা দ্রবণ থাকে, বলে এটা কি? হ্যাঁ সেটাই। এখানে তো একটা কম্পাউন্ড দিয়েছে।
হ্যাঁ কতটা? প্রথমটা 0.02। হুম ভাইয়া পরেরটা হলো 1.2 into 10 to the power 22। হ্যাঁ বাকির অ্যান্সার দিচ্ছ না কেন? আর ভাইয়া লাস্টেরটা হলো 0.8 শেষ 0.8 কম। আচ্ছা বাকিরা আর কেউ কিছু? এনিওয়ান? আয় হায় কেউ রেসপন্স দেয় না কেন? অ্যান্সার কত? এইগুলোই আসলে। আচ্ছা বাকি কারো অন্য অ্যান্সার আসছে? এনিওয়ান? কারো কি ভিন্ন কোন উত্তর আসছে স্যার? আয় হায় এই সবাই ঘুমায় নাকি? আমার কথা শোনা যায় না। কোনটা ভাই করাই দাও। সবার যদি অ্যান্সার সেম আসে ব্যাপারটা তো খুবই দুঃখজনক। আচ্ছা তো দেখো প্রথমে আমরা 1 নম্বরটা করি। 1 নম্বরটাতে কি ছিল? 1 নম্বরে ছিল যে কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে বা কস্টিক সোডা আছে। আচ্ছা তো একটু কমন সেন্স খাটাও স্যার। এই যে আমরা যে বলি তোমার ঘনমাত্রা, আমি ঘনমাত্রাকে কি বলতে পারি স্যার? দেখো তো ধরো 1 মোলারকে ভাঙা কি লেখা যায়? 1 মোল ডিভাইড বাই 1 লিটার না? 1 মোল ডিভাইড বাই 1 লিটার। সো এখান থেকে স্যার দেখো আমরা ঘনমাত্রাকে লিখতে পারি তোমার হচ্ছে S is equal to এই যে আমার মোল সংখ্যাকে প্রকাশ করা হয় N দিয়ে, এই যে আয়তনকে প্রকাশ করা হয় V দিয়ে। ঠিক আছে? এই সবাই একটু বুঝতে পারছো যে 1 মোলার লেখা যে কথা 1 মোল পার লিটার লেখা একই কথা। 1 মোল লেখা যেই কথা 1 মোলার লেখা যেই কথা 1 মোল পার লিটার লেখা একই কথা। 1 মোল পার লিটার লেখা একই কথা। সো তার মানে স্যার তো তুমি দেখো যে এই যে আমি হচ্ছে যখন তোমার এই যে আমি হচ্ছে মোলারিটিকে তো আমি S দিয়ে প্রকাশ করতে পারি, মোল সংখ্যাকে আমি N দিয়ে প্রকাশ করি, আয়তনকে আমি ভলিউম দিয়ে প্রকাশ করি। আয়তনকে আমি কি দিয়ে প্রকাশ করি? ভলিউম দিয়ে। তো তাহলে S is equal to N ভাগ V। কি বুঝতে পারছো সবাই? এইটা কেমনে আসলো? এটা আমার একটা ছোটখাটো ফর্মুলা হিসেবে ইউজ হয় আর কি, আমরা ইউজ করবো আর কি এটাকে ছোটখাটো ফর্মুলা হিসেবে। স্যার আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা আমরা ছোটখাটো ফর্মুলা হিসেবে ইউজ করবো। ওকে ফাইন। এই যেটা তো এখন আমাকে আরবি বলো তো S N আর V কোনটার মানে কি? ভাই S মানে তো মোলারিটি, N মানে মনে হয় মূল সংখ্যা, আর V মানে হচ্ছে গিয়ে ভলিউম মানে আয়তন। সেটাই তো। তাহলে দেখো আমাকে প্রশ্নে কি কিছু বলে দিছে, এবং দেখো এখানে কিন্তু একটা শর্ত প্রযোজ্য। কি শর্ত প্রযোজ্য বলো তো? ভলিউমটা অবশ্যই লিটার এককে হবে। খেয়াল করছো? আরবে ভলিউমটা আমার এই ফর্মুলা অনুযায়ী ভলিউমটা হবে অবশ্যই লিটার এককে। এই ফর্মুলা অনুযায়ী তো তাহলে দেখো আমাকে S এর মান কত আমি জানি এই যে 2 মোলার, তাই না? হ্যাঁ ভাই 2 মিনিট দেওয়া আছে। N এর মান জানি না, ওটাই তো বের করতে বলছে, তাই না? আর কি ভাই আমরা কয় নাম্বারটার অ্যানসার করতেছি? 2 নাম্বারটা না 1 নাম্বারটা? এক। আর V পোর্শন দিয়েছে 10 মিলিলিটার। 10 মিলিলিটার মানে কি? এটাকে 10 × 10⁻³ লিটার। সো এখান থেকে দেখো ক্যালকুলেশন করলে N এর মানটা পেয়ে যাব। N এর মানটা কত আসে? 0.02। হ্যাঁ আমার N এর মাত্রা হবে 0.02 মোল। এখন অনেকে বলে ভাই আমি যদি এভাবে না করে W is equal to 1000 W ভাগ মানে C is equal to 1000 W ভাগ MV ওর দিয়ে ভর বের করতাম, এরপর আণবিক সংখ্যা দিয়ে তোমার ভাগ দিয়ে মোল বের করতাম, তাহলে হয়তো এটা হলো লেন্থি। ঠিক আছে
ভাই এই সূত্রটা আমার কাছে স্মার্ট লাগবে। আরেকবার রিপিট করবেন? হ্যাঁ মানে আমি যেটা বললাম এই দেখে যে আমাদের ডিরেক্ট ফর্মুলা আছে না S = n ভাগ v, যেখানে আমার S হচ্ছে তোর ঘনমাত্রা, n হচ্ছে আমার কি তার হচ্ছে মোল সংখ্যা, এবং v হচ্ছে আয়তন যেটা কিনা অবশ্যই লিটারে, v হচ্ছে আমার আয়তন যেটা কিনা কিসে লিটারে, তাই না? তো দেখ এই যে আমাকে হচ্ছে প্রশ্নে মোলারিটি দিয়ে দিয়েছে 2, আমাকে হচ্ছে মোল সংখ্যা বের করতে বলছে, সো n এর জায়গায় n রাখলাম, আমাকে বলছে আয়তন কত, সরি আমাকে বলছে আয়তন, আমাকে কি দিয়েছে 10 মিলিলিটার, এবং আমাদের হচ্ছে আয়তন নিতে হবে কিসে, আমাদের আয়তন নিতে হবে লিটারে, সো এই যে লিটারেও নিয়ে নিলাম। কথা বুঝে গেছে সৌম্য কে বলছে? ওকে, দেন ডিরেক্টলি চলে আসলো। এছাড়া তুই যদি চাইতি যে আমি এমনি বের করবো ভাইয়া C = 1000 W ভাগ mv, এটা দিয়ে তুই একটা W বের করবি, W বের করার পর ওইটাকে হচ্ছে তুই এই যে আণবিক ভর দিয়ে ভাগ করে মোল সংখ্যা বের করবি, তাহলে হইতো। ঠিক আছে, সে লঘুকরণ দিয়ে একটু করা যায় না? কোথায় এখানে লঘুকরণ কেন আসবে? আমি তো মোল সংখ্যা বের করতে বলছি, এখানে তো লঘুকরণ আসবে যেটা আমি কিছু মিশাই। আরে ভাই আপনারা গ্রুপের স্টুডেন্ট বুঝেন না, এত ইজি জিনিস কি হয় বুঝছিস না, এই হচ্ছে কথা। তো এখানে লঘুকরণ আসতেছে কেন? লঘুকরণ আসবে না তো, এটা তো হচ্ছে তোর হচ্ছে আমি তো এখানে কিছু মিশাই নাই, তুই পানি টানি মিশালে না লঘুকরণের ব্যাপারটা চলে আসবে। আচ্ছা এরপর দেখো স্যার যে ওটা গেল, এইটুক বুঝতে কারো সমস্যা আছে? বুঝাবাইন এনিওয়ান? ভাই রেসপন্স দিয়ে সবাই কি ঘুমাইতেছে নাকি ইয়ান রেখা? হ্যাঁ বুঝছি। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এরপর স্যার দেখো যে এটা গেল। হ্যাঁ এরপর এই যে আমাদের এই কোশ্চেন, এই কোশ্চেন অ্যানসার কত আসছে? 12:30 বেটার ছিল, দুপুরবেলা খালি ঘুম আসে, মোল আসছে। হ্যাঁ এই যে না ওটা ঠিক আছে, 2 এর অ্যানসার কত আসে? 2 তো করি নাই ভাই, 2 এর আসে 1.2 * 10^22। আচ্ছা এবং বাকিরা করে দাও তো কি আসে, আরবি বলো তো কি আসে অ্যানসার করে দাও। ভাইয়া হ্যাঁ বলো। আর ভাই তো বেরি হয়ে গেছে, অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করলে কাজ শেষ। হ্যাঁ বলো আরবি। ও মানে হচ্ছে যেটা বেরোবে n এর মানকে অ্যাভোগাড্রো দিয়ে গুণ করলে পরমাণু আসবে নাকি? মনে দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে তোমার এই যে কোন মানে হচ্ছে আমাদের শিট ভাইয়া পরমাণু ছিল, আমাদের মোল সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? n/na। n মানে হচ্ছে তোমার পরমাণু অথবা অণু সংখ্যা কতগুলো আছে অ্যাকচুয়ালি, আর এইটা হচ্ছে আমার অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 × 10^23। ওকে ফাইন। দেখো আমি হচ্ছে আগে থেকে হচ্ছে n এর মান কি পাই 0.02, কতগুলো পরমাণু আছে আমি জানি না। ঠিক আছে, এখন দেখো আমাকে যে প্রশ্নে দিয়ে দিছে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, তো আমার কস্টিক সোডা এটা কি একটা অণু নাকি পরমাণু? হিসাব সোজা ভাইয়া, ও হচ্ছে একটা অণু। তো তার মানে এই যে আমি এখন 6.023 × 10^23 দিয়ে যখন গুণ দিব, তো তখন আমার n এর মান যা আসবে সেটা কি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অণু সংখ্যা। আমার হচ্ছে n এর মান যা আসবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অণু সংখ্যা। সেটা কি আসবে? সেটা আসবে 1.204 × 10^20 সংখ্যক অণু। কিন্তু আমি তো প্রশ্ন অণু চাই নাই, কারণ অণু চাইলে তো সবাই পারবে, কিন্তু আমার তো লাগবে 16 লাখ থেকে মাত্র 1000। এই কারণে আমি দিয়ে দিছি পরমাণু, এবং আমার ঠিক 1000 স্টুডেন্টই এই যে আমি যে প্রশ্নে পরমাণু পাইছি আর ধরতে পারবে, বাকি 15,99,000 স্টুডেন্ট ধরতে পারবে না। ঠিক আছে, আমার ওদের দরকারও নাই, আমার দরকার যারা ধরতে পারবে। দেন আমি পরমাণু সংখ্যা কেমনে বের করবো? 1.204 × 10^22 × 4 সংখ্যক পরমাণু। সো অ্যাকচুয়ালি আমি যদি ক্যালকুলেশন করি আমার आंसर চলে আসে 3 হবে। ও 3 হবে, হ্যাঁ 3 হবে, 3 এই তো ভাই 1000 হবে। এই হলো তো তাহলে স্যার দেখো যে এরপর হচ্ছে তাহলে দেখো কি হলো, তো দেন হচ্ছে আমার চলে আসবে 3.6, আমার চলে আসবে 3.6 × 10^22 × 10^20 সংখ্যক অণু, তো পরমাণু। সো তোমরা কেউই কিন্তু এটা পাওয়া নেই, ব্যাপারটা খুবই হতাশাজনক। ঠিক আছে, এবং চিন্তাজনক আর কি ব্যাপারটা।
যাই হোক, এগুলো বুঝতে হবে আসলে, কোশ্চেনের মাইন্ড প্যাচ ধরতে হবে এবং খুব দ্রুত ক্যাচ করতে হবে। যে দ্রুত ক্যাচ করতে পারবে সেই চান্স পাবে, আর কিছু না, সিম্পল। যে যত দ্রুত ক্যাচ করতে পারবে, যে যত দ্রুত মস্তিষ্কের নিউরনকে উদ্দীপ্ত করতে পারবে সবার আগে, ওই চান্স পাবে। হিসাব সোজা। আচ্ছা, তো এবং দেখো আমার লাস্টে ছিল হচ্ছে যে কত গ্রাম কস্টিক সোডা থাকবে, কত গ্রাম। ব্যাপারটা খুব সহজ, আমি তো এন পেয়ে গেছি, তাই না? আমরা তো এন পেয়ে গেছি, আমরা কি জানি এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ ভাগ আণবিক ভর। তো তাহলে ডাব্লিউ কি হবে, এন ইনটু আণবিক ভর, এন এর মান 0.02, আণবিক ভর কত 40, তো কত আসে 0.8। সিম্পল অঙ্ক স্যার, সিম্পল অঙ্ক ভুল করলে হবে? 19 এর ম্যাথ ছিল সব হচ্ছে অ্যাকচুয়ালি 9 এর ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, তো সবাই একটু অঙ্কটা চিন্তা করো, আদান শেষ হোক, দেন আমরা ক্যারি করতে যাই। এবার ছুটি দিয়ে দাও। কে বলবো? আচ্ছা ঠিক আছে, তো গেল এটা। এরপরে আচ্ছা দেখো, আমরা হচ্ছে এই যে এই চ্যাপ্টারে যখন অঙ্ক করব না, তোমার ওই যে চ্যাপ্টার 3, তোমার হচ্ছে সেকেন্ড পত্রের চ্যাপ্টার 3 এর ওই যে কিছু মোলারিটি ফোলারিটির অঙ্ক করে ফেলবো একেবারে, ঠিক আছে? ছোটখাটো অঙ্কগুলো যেগুলো আছে আর কি, পিপিএম টিপিএম হ্যান ওগুলো বেসিক্যালি আসলে তোমাদের অ্যাকচুয়ালি কিন্তু নাই, আসলে অধ্যায় 1 এ ম্যাথ নাই, বাট সারা ওই অধ্যায় 3 এরই ম্যাথ গুলো করায় এখানে। সো আমরা হচ্ছে ওগুলো মোটামুটি করাই দিব, ঠিক আছে? আচ্ছা, সো এরপরে আমার এইটুকু গেল। সো এই যে এইটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন আপনারা? কোনো প্রবলেম আছে বুঝতে? এনিওয়ান? না ভাই, না ভাইয়া। এখন আমরা টাইটেশনে যাবেন নাকি? হ্যাঁ, সো এখন স্যার দেখো যে এই যে তুই স্ক্রিনটা শেয়ার দে, আমরা কোশ্চেনগুলো সলভ করি। স্ক্রিন শেয়ার দে। এই এগুলা মুস স্ক্রিনে কে দেখাইছস? ভাইয়া স্ক্রিন শেয়ার জন্য পারমিশন লাগবে, আপনি স্ক্রিন শেয়ার ইনেবল করে দেখি কাকে দিব, অভিষেককে দেখি, অ্যালাউ। না ওরকম না, সেটিংসে যে একবারে স্ক্রিন শেয়ারের একটা অপশনে ক্লিক করবেন। সেটিংস কোথায়? আপনি কি ল্যাপটপে না ওই যে দেখেন ওই যে পাশে একটা সিকিউরিটির মতো একটা অপশন আছে, যেমন জানি উইন্ডোজ এর ইয়ার মতো, ওখানে ট্যাপ করেন, তারপর দেখেন অপশন আছে এই যে কোনটা, রিমোট কন্ট্রোল মোরে। না একটু স্ক্রল করো তো, একটু করে নিচে লাস্টের 3 নাম্বারটা। আচ্ছা, আপনি আমাকে হোস্ট ট্রান্সফার করেন, তাহলে এত প্যারা না নিয়ে। আচ্ছা হ্যাঁ, সেটাই তো। কই গেলি তুই অভিষেক? হ্যাঁ, তোকে হোস্ট বানাই দিতে লিখতো। হ্যাঁ দেখ, তোকে হোস্ট বানাই দিছি। হ্যাঁ পাইছি। হ্যাঁ, তুই স্ক্রিন শেয়ার দে আর আমাকে হচ্ছে ইয়া করার ইয়া দে আর কি, ওই তো হচ্ছে যে আমাকে। হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার অফ করতে হবে, তাহলে আমি যদি স্ক্রিন শেয়ার দিই মানে আমি অফ করে দেব। আমার স্ক্রিন অফ করতে হবে? হ্যাঁ করলাম না, কিন্তু আমি কি স্ক্রিনে দাগাইতে পারবো তো বা লিখতে পারবো তো? হ্যাঁ ওটা সব আপনি পারবেন। হ্যাঁ, ওটা হচ্ছে আমাকে পারমিশন দিস, প্লাস মানে আমি যদি স্ক্রিন শেয়ার করতে পারি ওই পারমিশন দিয়ে রাখি, যদি লাগে অ্যানোনেটেড পারমিশন ওটা। ওই তো, হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, ওটা পাবেন সমস্যা। দে ফাস্ট দে। হ্যাঁ, কই দিছস? হ্যাঁ, এত টাইম লাগে কেন আসতে? স্যার মোবাইল ছিল। মোবাইল না, দেখা যায় না কিচ্ছু আমি দেখি না কিছু। আমি দেখি যে অভিষেক। হ্যাঁ, এখন আসছে। হ্যাঁ, জুম কর।
আর আমাকে অ্যানোটের পারমিশন দিস। তুই জুম কর, আমাকে অ্যানোটের পারমিশন দিস, ঠিক আছে? আহা এই অবস্থা কেন? আচ্ছা এর চেয়ে ভালো সবাই কোশ্চেন নাও হাতে। এখন আবার সাদা দেখা যাচ্ছে পুরা। হ্যাঁ এইভাবেই থাকুক। জুম কর। এখন আসছে। আচ্ছা এমনই থাক না। আচ্ছা সে যে হ্যাঁ এখন দেখো এই সবাই তো দেখতে পারতেছো তাই না? এইবার এই ইয়া কেন, ওই যে কি বলে চ্যাট হেড কেন? আচ্ছা এই আমাকে তুই ইসের পারমিশনটা দিস দাগাদাগির। আচ্ছা সো সবাই দেখো স্যার, এই যে আমাদের প্রথম কোশ্চেনটা ছিল একটি ডি ইলেকট্রনের ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সঠিক? কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সঠিক, ঠিক আছে? আচ্ছা তো এই আমি দাগাইতে পারি না কেন বেটা? তো দেখো স্যার যে আপনাকে তো দেওয়াই আছে, এই যে পারমিশন এই যে দাগ আছে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ পাইছি এখন। হ্যাঁ তো দেখো স্যার এই যে এখানে যে ফার্স্টের কোশ্চেনটা ছিল যে তোমার একটা ডি ইলেকট্রনের জন্য নিচের কোনটি সঠিক, একটা ডি ইলেকট্রনের জন্য নিচের কোনটি সঠিক স্যার, ঠিক আছে? তো এখন দেখো যে তোমার আমার প্রথমত প্রথমটা সঠিক না। কেন সঠিক না? কারণ দেখো প্রথমটাতে আমার এস এর মান দেওয়া আছে 1 আর এম এর মান দেওয়া আছে 2। এস এর মান 1 হলে এম এর মান কি 2 হইতে পারে? পসিবল স্যার? আচ্ছা এস না তো এল, এল এর মান দেওয়া আছে 1, এল এর মান 1 হইলে এম এর মান কখনোই 2 হইতে পারে না। এল এর মান যদি 1 হয় তাহলে এম কি হবে? -1 0 +1 এরকমই, তাই না? আচ্ছা ঠিক আছে, তো প্রথমটা হইতে পারবে না। এরপর দেখো এইটাও হওয়া পসিবল না, এটাও হওয়া পসিবল না। কেন? কারণ হচ্ছে স্যার আমার এই দেখো ওদের ওখানে এন এর মান 2, এন এর মান যদি 2 হয় এল এর মান কত হবে? এল এর মান আমার হবে কি 0 আর 1, কিন্তু এখানে হচ্ছে দেখো আবার 2ও দিছে, তো এটাও পসিবল না। ওকে আচ্ছা এরপরে গেল এটা। এখন দেখো এখানে এইটা কি ঠিক আছে না ভুল গেছে বলো তো? এই যে এটা কেউ একজন বলো ঠিক আছে না ভুল হয়েছে? ভুল। এই জুম করতে পারবি তো মনে হয়? জুম করতে হ্যাঁ কেন ভুল? এল এর মান 1 দেওয়া। হ্যাঁ কি দেওয়া? ভাই এল আচ্ছা দেখো আমাকে আমাকে ডি হওয়ার জন্য এল এর মান 2 থাকা লাগবে, ডি হওয়ার জন্য এল এর মান 2 থাকা লাগবে, তাই না? আমাকে ডি হওয়ার জন্য এল এর মান 2 থাকা লাগবে, রাইট? ঠিক আছে আচ্ছা গুড। ভাইয়া ডি হওয়া মানে কি? ডি হওয়া মানে ডি অরবিটাল, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছিস? ওকে সো গেল এটা। আচ্ছা ভালো কথা। সো এই যে তো তার মানে রাইট অ্যান্সার কোনটা স্যার? আমার রাইট অ্যান্সার হচ্ছে এই যেটা হয়ে গেল, হ্যাঁ এই যে এটা 3201 এই যেটা। ওকে এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। আচ্ছা ওকে ফাইন। সো এরপর দেখো স্যার এই যে আমাদের পরে যেটা আছে সেটা হলো Cu2+, ঠিক আছে? Cu2+ এর জন্য করতে বলছে। তো কপার 2+ এর সর্বশেষ ইলেকট্রনের জন্য সঠিক কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? সো এটা তো তোমার কি মনে হয় কোনটা হবে? কেউ একজন বলো ভাই এটা মনে হয় হবে। এনিওয়ান? হ্যাঁ 2 নাম্বারটা। হ্যাঁ কেন 2 নাম্বারটা? কারণ আমার কপারের লাস্ট ইউনিটটা প্রবেশ করে কোথায় স্যার? বি 3d10 এ, তাই না? হ্যাঁ 3d10 এ প্রবেশ করে। 1 2 প্রবেশ দেখার দরকার কি ভাইয়া? যেটাতে এন এর চেয়ে এক মান কম হলে এল হয়। হ্যাঁ ওইটাই তো, আর বাকিগুলো তো সব আলাদা। হ্যাঁ না আমি একদম দেখে দেখে বুঝাচ্ছি আর কি। যেমন ধরো এই যে আমাদের হচ্ছে এখানে কি প্রথম ইলেকট্রন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, এই যে দশমটা প্রকাশ করছে কোথায়? 3dz²। তো তার মানে আমার এই 3dz² জন্য আমার n এর মান হচ্ছে 3, এল এর মান কত? ডি এর জন্য এল এর মান 2, এম এর মান অ্যাকচুয়ালি যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু, এনিথিং। আর এস এর মান +হাফ বা -হাফ যে কোনো কিছু। আমি দেখি যে n3 আর l2 আছে কোথায়, এই দুটো থাকলেই হবে। এই দেখো আমার একটা অপশনে কেবল n এর মান 3 আর l এর মান 2 আছে, কেবল একটা অপশনেই, ঠিক আছে? সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। এরপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কত হলে f অরবিটাল সম্ভব? ওই যে স্যার আমরা তোমাদের নোট খাতায় লিখে দিছিলাম যে আবার এল এর মান 0 হইলে s পসিবল, এল এর মান 1 হইলে p পসিবল, এল এর মান 2 হইলে d পসিবল, এল এর মান 3 হইলে কোনটা পসিবল? f অরবিটাল পসিবল। শেষ। সো আমাকে এখানে এল এর মান এই যে ইয়া ছিও লাগবে, ঠিক আছে? বুঝা গেছে স্যার? ক্লিয়ার? আচ্ছা নেক্সট আগা। বুঝি নাই ভাইয়া এটা।
ওনারা দেখে যে আমাদের বলছে যে তোর হইতেছে ওটাকে কি বলে যে এল এর মান কত হলে এফ অরবিটাল পসিবল। সো দেখ আমার এল যদি 0 হয় তাহলে কোনটা পসিবল বস বলতো? এল 0 না ভাই, উপরেরটা কপার 2 প্লাস। হ্যাঁ দেখ কপার 2 প্লাস। আচ্ছা সো কপার 2 প্লাস এর ইলেকট্রন বিন্যাসটা কি? 29। সো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 আর 3d10 তাই না স্যার? 10 জি ভাই। আচ্ছা সো ইলেকট্রনটা আগে প্রবেশ করে কই 4s এ এবং পরে প্রবেশ করে 3d তে তাই না বস? জি। আচ্ছা তো তার মানে দেখ এই যে আমি যদি 3d টা যদি আঁকি, সো অ্যাকচুয়ালি আমাকে বলতো 19 নাম্বার ইলেকট্রনটা প্রবেশ করছে কই? 19 নাম্বারটা অ্যাকচুয়ালি প্রবেশ করছে এই জায়গায়। এরপর এই যে এটা 20 নাম্বার ইলেকট্রন, 21 নাম্বার, 22 নাম্বার, 23 নাম্বার, 24 নাম্বার, 25 নাম্বার, 26 নাম্বার, 27 নাম্বার, 28 নাম্বার, 29 নাম্বার ইলেকট্রন এই যে এটা। তো তার মানে আমার 29 নাম্বার ইলেকট্রনটা এখন কই আছে? 3d দেখা যাচ্ছে না। এই বাকিটা কি দেখো না কিছু? কোশ্চেন দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া দেখতেছি তো আমরা। একটু জুম কর, একটু জুম কর। দেখা যাচ্ছে। হ্যাঁ বলি একটু জুম কর, অথবা কোশ্চেনের গ্রুপে আছে মেসেঞ্জার গ্রুপে, ওখানে নিয়ে তুই জুম করে দেখতে পারবি, ঠিক আছে? ওকে না ভাই আপনি যেটা বলতেছেন ওটা কি লিখতেছেন? ও আচ্ছা এই যে এবার দেখা যাচ্ছে। হ্যাঁ নিচেরটা, হ্যাঁ নিচেরটা নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এই যে এটা, ঠিক আছে? ওকে সো এই যে তো তাহলে দেখ এই যে আমার 3d আসার জন্য কি লাগবে? আমার n এর মান 3 লাগবে, আর l এর মান কি 2 লাগবে না বস? হ্যাঁ ভাই লাগবে। এই যে যতগুলো অপশন আছে এর মধ্যে একটা অপশনে n এর মান 3 আর l এর মান 2, তো তার মানে কারেক্ট এটা। ক্লিয়ার? ওকে জি ভাই জি ভাই। আচ্ছা হ্যাঁ স্লাইড চেঞ্জ কর অভিষেক, স্লাইড চেঞ্জ কর, নতুনটাতে যা। অভিষেক এটা কি ফেরারি না মাসারেটি? এই এত স্লোগান যাওয়া যায় না, শিফট করে যাওয়া যায় না একটা পিক থেকে আরেকটা পিকে? এগুলো তো ফাইলে ছিল না, আর আমি রেকর্ড করতেছি না, প্রেসার বেশি নিতে। ও আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ এই যে দেখো স্যার, এই যেখানে কোশ্চেন চলে আসছে যে নিচের কোন ক্ষেত্রে, ধরো অনেক কিছু দিয়ে দেওয়া আছে, আমাদের নিচের কোন ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য হয় না? নিচের কোন ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য হয় না? তোমাদের কি মতামত, কোনটা কি মনে হয় কি হবে? এটা তো সকালে আমি এক্সামও দিছি এই কোশ্চেনটা। হ্যাঁ 9 যেটা ওইটা মনে হয়। হ্যাঁ মনে রাখবা স্যার হচ্ছে ওটাকে কি বলে যে তোমার ওই যে যতগুলো হ্যালোজেন আছে, যত হ্যালোজেন আছে, কি আছে? হ্যালোজেন। হ্যালোজেনে স্যার হুন্ডের নিয়ম প্রযোজ্য হয় না, হ্যালোজেনে হুন্ডের নিয়ম প্রযোজ্য হয় না, ঠিক আছে? এই যে এটার ব্যাখ্যা আবার অধ্যায় 3-এ গেলে আমরা বলবো, ঠিক আছে? আপাতত খালি এইটুকু জেনে রাখো, হ্যালোজেন গুলাতে আমার হুন্ডের নিয়ম প্রযোজ্য হয় না, ঠিক আছে? সো আমার ওই যে যার 9 ওই হ্যালোজেন ফ্লোরিন, সো এখানে হুন্ডের নিয়ম প্রযোজ্য হবে না। হ্যাঁ নেক্সট বস আগা। স্যার একটু দেখাই দিলে ভালো। হ্যাঁ কোনটা? হ্যাঁ আমি তো ওটাই বললাম, ওটা হচ্ছে আমরা অধ্যায় 3-এ দেখবো আর কি, ওই ব্যাখ্যাটা এখন বললে বুঝবি না, কিছু ব্যাপার স্যাপার চলে আসবে সংকরায়নে, ঠিক আছে? ওইটা আমরা অধ্যায় 3 যখন পড়বো তখন বলবো। ওকে আচ্ছা এরপর দেখো যে আমাদের উদ্দীপকের মৌলগুলোর মধ্যে আচ্ছা ভাই প্রবলেম সলভিং ছাড়া তো মনে হয় আর কিছু হবে না, তাই না? না 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 আর কিছু হবে না। তাইলে আমি লিভ নিলাম ভাইয়া। আচ্ছা ওকে দেখো স্যার এই যে আমাদের এখানে কি বলছে যে ভাই আজকে তো অধ্যায় 1 আর করাবে না তাই না? না না আজকে অধ্যায় করব না ভাই। অধ্যায় 1 কমপ্লিট করতে কয়টা ক্লাস লাগবে? এটা আমি আশা করতেছি আর 3টা ক্লাসের মধ্যে হবে মেবি, আর টেস্ট পেপার সলভের জন্য আরো একটা, এরকম আর কি, বুঝছো? এটা কাজ, বাট আমি মেইন গুলো করাই দিব আর কি, ম্যাথ গুলো আগে সব করাবো, দেন লাস্টে 1 ক্লাসে বা 2 ক্লাসে খালি থিওরি যা যা আছে ওগুলো দেখাবো, বুঝছিস? বুঝছো? ওকে জি ভাই। আচ্ছা দেখো স্যার আমার W4 মানে কি? W4 মানে হচ্ছে আমার কি বেরিলিয়াম। বেরিলিয়ামে কি বিজোড় ইলেকট্রন থাকে? বেরিলিয়ামে কি বিজোড় ইলেকট্রন থাকে? না ভাই থাকে না, তখন আমার একটা ভুল, জোড় ইলেকট্রন থাকে আমার বেরিলিয়ামে। আচ্ছা এই দেখো আমার বেরিলিয়াম কত,
1s2 2s2 না, সো বিজোড় ইলেকট্রন আসার তো চান্সই নাই। সো এবং দেখো যে আমার হচ্ছে নাইট্রোজেনের সবগুলো ইলেকট্রন স্পিন একই মুখী। ইয়েস, আমার নাইট্রোজেন মানে কি যে 2p3 তে সবগুলো ইলেকট্রন স্পিন একই মুখী, তাই না? এটা আমরা জানি নাইট্রোজেনে যে 1s2 2s2 2p3 সবগুলো ইলেকট্রন স্পিন একই মুখী। আচ্ছা y8 আমার বন্ধুদের বিজোড় ইলেকট্রনের সংখ্যা, হ্যাঁ আমার অক্সিজেন এবং ফ্লোরিনে বিজোড় ইলেকট্রনের সংখ্যা ভিন্ন, এটাও ঠিক। তো আমার অ্যানসার কি? আমার অ্যানসার হচ্ছে 2 আর 3, এটা হচ্ছে কারেক্ট। 2 আর 3 হচ্ছে আমার যখন হবে কারেক্ট, না তখন ভাই অটোমেটিক্যালি 2 আর 3, অটোমেটিক 2 আর 3 হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো পরের স্লাইডে যা। আচ্ছা কোনটাতে ইলেকট্রন আর নিউট্রন সংখ্যা সমান? এই যে এটাতে বুঝাই তো যায়, এটাতে ইলেকট্রন নিউট্রন সংখ্যা সমান। কেন দেখো আমার এখানে নিউট্রন আছে কয়টা? 10টা। ইলেকট্রন আছে কয়টা? এমনি তো অক্সিজেনে 8টা ইলেকট্রন আর এক্সট্রা এখানে আছে 2টা, সো টোটাল 10টা ইলেকট্রন। শেষ, এই যে সমান। আর তো যাওয়ার দরকারই নাই, আমার ফার্স্টটাই অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ নেক্সট কোশ্চেন, এরপরে যা। আচ্ছা হুন্ডের নিয়মের ব্যতিক্রম ঘটে কোন অরবিটালে? এস অরবিটাল। হ্যাঁ কি অরবিটালে? এস। ঠিক আছে, হ্যাঁ আমাদের হুন্ডের নিয়মের ব্যতিক্রম ঘটে কোন অরবিটালে? বলে দাও বস। হ্যাঁ ঠিক আছে, আমাদের হচ্ছে এস অরবিটালে হুন্ডের নিয়মে ব্যতিক্রম ঘটে, তাই না? আচ্ছা পরেতে যা, এটা তো জানা কোশ্চেন। আচ্ছা যদি কোয়ান্টাম সংখ্যা m হয় তাহলে l কি হবে? আমরা পরীক্ষা আমরা কি বলছিলাম? কি হবে l এর মান? ফার্স্টেরটা l into l plus 1। কি আরেকটু বল না। 12 plus 1 প্রথমটা এক্স্যাক্টলি। আমার am is equal to কি? আমার m কি হয়? 12 plus 1 সংখ্যা হয় না? যেমন ধরো স্যার আমার যদি l এর মান যদি 2 হয়, m কয়টা হবে? m হবে 5টা। m কয়টা হবে? m 5টা হবে। এই যে -2 -1 0 +1 +2, তাই না? সো আমার m হচ্ছে অ্যাকচুয়ালি তোমার 12 + 1 সংখ্যক। আমার হচ্ছে অ্যাকচুয়ালি 12 + 1 সংখ্যক স্যার, ঠিক আছে? আচ্ছা দেন স্যার এই ইয়া কর, বড় কর। হ্যাঁ তো অনেকে ভাবতে পারে ভাইয়া আমার মনে হয় এখানে তো তাহলে ভাই কোনো ইসের সাথে মিলতেছে না, আমার মনে হয় প্রশ্ন ভুল। অনেকে এটা মনে হতে পারে, কিন্তু না, একটু ক্যালকুলেশন করো। -1 কে এই সাইডে নিয়ে আসো, তো তাহলে কি হয়? ইজ ইকুয়াল টু 12। এখান থেকে দেখো কি আসে, l চলে আসে হাফ ইনটু m-1। এই দেখো অপশনটা আছে এখানে, কি বুঝতে পারছো? স্যার মানে একটু মানে কাহিনী করে ঘুরে দিছে আর কি, ঠিক আছে? এই নেহাত কই? নেহাত আসোস? নেহাত, এই নেহাত কি আছে? নেহাতের জন্য সলভ করতে 4 কোশ্চেন ফ্রি নেই। হ্যাঁ নাই না, তাতে সমস্যা। আচ্ছা হ্যাঁ পরেরটাতে যা। এই যে আমার প্রিয় শক্তি স্তরের জন্য হ্যাঁ অবশ্যই এল এর মান 1, এম এটা অরবিটাল সংখ্যা কয়টা? 3টা, 1 আর 2 কারেক্ট, ঠিক আছে? আমার এই যে এম এর মান যত অরবিটাল সংখ্যা তো ততই, তাই না? আচ্ছা এরপর আর কি? এটা তো এটা হয়েছে তো, কোশ্চেন রিপিট কেন? 3 তো হয়েছে বেটা। মানে এভাবে স্ক্রিনশট গুলো আসছে তো তাই। আচ্ছা বুঝছি, হ্যাঁ নেক্সটটাতে যা, পরেরটাতে যা, পরের স্লাইডে যা। হ্যাঁ কোর মৌনের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে ব্যতিক্রম ক্রোমিয়াম, তাই না? আমাদের পড়াইছি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে সাধারণ নিয়মে ব্যতিক্রম, তাই না? যে কারণ হচ্ছে ওই যে অর্ধপূর্ণ অরবিটাল করার জন্য হচ্ছে সরে যায়। আচ্ছা হাইড্রোজেনের প্রথম কক্ষপথের শক্তি হলে তৃতীয় আমরা কি জানি? আমরা জানি En is equal to E1 divided by n square। তৃতীয় কক্ষপথ মানে n এর মান কত? 3। E1 divided by 3 square is equal to E1 by 9, ঠিক আছে? E1 by 9 হবে আমার অ্যান্সার। আচ্ছা ওকে ফাইন, এরপরে যা।
আচ্ছা এবার বলছে হুনেন অনুযায়ী এর তো হইছে এল এর মান 3 হলে পসিবল। হ্যাঁ তো দেখো আমার হচ্ছে F26 যে ডি অরবিটালে কয়টি বিজোড় ইলেকট্রন বিদ্যমান। তো চলো করি আগে নরমাল ইলেকট্রন বিন্যাস করি। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। আচ্ছা তো তাহলে আমার 6টা ইলেকট্রন কেমন ঢুকবে? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা এই যে 6টা। তো তাইলে আমার বিজোড় ইলেকট্রন আছে কয়টা? 4টা। এই যে সো অ্যানসার হচ্ছে এটা আমার এই যে এখানে বিজোড় ইলেকট্রন আছে হচ্ছে 4টা। ওকে ওকে ফাইন দেন প্রসিড কর। আচ্ছা এই যে দ্বিতীয় কক্ষ হওয়ার জন্য কি হবে আমরা কি জানি mvr = nh/2 পাই। n এর মান 2 বসাও। অনেক ইজি কোশ্চেন করছে। তাহলে কি আসে h/পাই তাই না? সেই যেটা সিম্পল। হ্যাঁ নেক্সট। তো দেখো স্যার এই যে আমার যদি এই যে আমরা কি জানি তোমার m কয়টা হবে 12 + 1 সংখ্যক তাই না? আচ্ছা সো এর এর মান যদি 2 হয় m এর মান হবে কয়টা? 5টা। এই যে 5টা সিম্পল। ওকে আচ্ছা ঠিক আছে প্রসিড করো সামনে। হ্যাঁ আলফা কণা হ্যাঁ দেখি আচ্ছা কোনটা অবাস্তব? এই যে এইটা অবাস্তব এর তো হইতেই পারে না তাই না? কারণ আমার n আর l তো কখনো সমান হইতে পারে না। সো এটা অবাস্তব। ঠিক আছে n আর l মান তো সমান হইতে পারে না এই কারণে এটা অবাস্তব। হ্যাঁ প্রসিড। এর বলছে আলফা কণা কি আমরা কি জানি স্যার আলফা কণা কি আছে? আমরা জানি আলফা কণা হচ্ছে কি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তো তার মানে আর কি আছে? আর হচ্ছে 2টা প্রোটন আছে আর 2টা নিউট্রন আছে তাই না? 2টা প্রোটন আছে আর 2টা নিউট্রন আছে। এই যে সো অপশন 2 নাম্বারটা কারেক্ট। 2 নাম্বারটা হচ্ছে আমার কারেক্ট। তো প্রসিড। এটা তো হইছে দ্বিতীয় কক্ষপথের জন্য ভরবেগের মান। আচ্ছা এখানে দেখো আইসোবার আইসোটোন চলে আসতেছে। আমরা কি দেখি যে এদের হচ্ছে কি সমান? আমরা দেখতেছি এদের নিউট্রন সংখ্যা সমান। নাইট্রোজেনেও নিউট্রন আছে 8টা, অক্সিজেনের নিউট্রন আছে 8টা। নিউট্রন কেমনে বের করে? যে 15 থেকে 7 বাদ দাও। অর নিউট্রন 8টা এই যে আর এখানে 16 থেকে 8 বাদ দাও। অর নিউট্রন 8টা। নিউট্রন সংখ্যা সমান হয়ে গেল আমরা এটাকে কি বলি? আইসোটোন বলি। নিউট্রন সংখ্যা সমান হয়ে গেল আমরা এটাকে কি বলি? আইসোটোন বলি স্যার তাই না? আচ্ছা প্রসিড। বলছে যে কোনটি n তম শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা প্রকাশ করে? n তম শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা প্রকাশ করে। ঠিক আছে আচ্ছা সো এই প্রশ্নের উত্তর তোমাদের মধ্যে কে দিবা? কেউ দিবা? কোনটা প্রকাশ করে বলো? কোনটা প্রকাশ করে? এনিওয়ান? হ্যাঁ বল কে বলবে? হ্যাঁ কেউ বলে না কেন? কাটাকাটি করে যেটা n স্কয়ার হবে ওইটাই। হ্যাঁ কিসে? কাটাকাটি করে যেটা n স্কয়ার হবে ওইটাই। এক্স্যাক্টলি। দেখো স্যার এই যে আমরা সেখানে দেখো কি দেওয়া আছে? এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে n * 1 + 2n - 1 / 2 তাই না? আচ্ছা এখন দেখো এই যে এখানে 1 আর -1 কাটা যায় তো তাহলে কি থাকলো? n * 2n / 2 2 2 কাটা তো তাহলে চলে আসলো n স্কয়ার। আর আমরা জানি অরবিটাল সংখ্যা প্রকাশের পদ্ধতি হচ্ছে n স্কয়ার। সো অ্যানসার হচ্ছে এইটা। মানে স্যার হচ্ছে হুদাই ঘুরায় দিছে আর কি। হুদাই ঘুরায় টুরায় দিছে এবং যাতে পোলাপাইন দেখে বিচলিত হয়ে যায়। বাট এখানে অ্যাকচুয়ালি বিচলিত হওয়ার কিছু নাই। ঠিক আছে আচ্ছা প্রসিড। আর নেই এ বন্ধু না? আচ্ছা ঠিক আছে আচ্ছা এই পর্যন্তই। তো হ্যাঁ হ্যাঁ কি বললা বুঝি নাই?
কেস প্রাইভেট আর পড়বো না, খাই নাই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাই বলো। আইসো সাস্টার, আইসো ডায়াফার, আইসো ইলেকট্রনিকটা একটু বলে দাও তো। বুঝিটা আর বলতো। আইসো সাস্টার, আইসো ডায়াফার, আইসো ইলেকট্রনিক। তোর কথা বুঝি না, বলতো আবার বল। আইসো সাস্টার। তুই লিখ তো, কমেন্টে লিখ, কষ্টর কমেন্টে লিখ। Where is comment box? Comment box কই? হ্যাঁ, chat list। হ্যাঁ লিখ, একটা করে লিখ। ভাই যার কোশ্চেন সে তো আছেই এখানে। হ্যাঁ হ্যাঁ, নেহাত তো আছে। এই নেহাত বুঝছিস সব? জি ভাই বুঝছি। আচ্ছা, তো এই যে আইসো ইলেকট্রনের সংখ্যা তো অ্যাট লিস্ট আমাদের বই আছে, তাই না? বলো কি? আইসো ইলেকট্রন বই আছে? কোন বই আছে? বাট এটা তো পড়ার কথা, এটা তো কমন জিনিস। কি এটা স্যার বলো? এই ইলেকট্রন সংখ্যা সমান এরকম কিছু। এক্স্যাক্টলি, আমার যদি দুইটার মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান থাকে তাহলে আমরা কি বলবো? ওটাকে বলবো আমরা আইসো ইলেকট্রনিক বলবো। ওটাকে কি বলবো? আইসো ইলেকট্রনিক বলবো, তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে গেল। এরপরে আইসো ডায়াফার, আইসো, আচ্ছা আইসো ডায়াফার, ওকে। আচ্ছা, সো তোরা কি নিউক্লাইড মানে বুঝিস? নিউক্লিওয়েড ওটা? তোর হচ্ছে ওটাকে কি বলে? নিউক্লাইড। নিউক্লাইড মানে কি? না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো দেখো আইসো ডায়াফার, তো দেখো। আচ্ছা, তো তাদের এর আগে যেহেতু তোরা জানো না, তাদেরকে জানতে হবে নিউক্লাইড কি জিনিস। হোয়াট ইজ নিউক্লাইড? নিউক্লাইড পড়ছেন আপনারা কখনো? যদিও এইসব হচ্ছে অ্যাকচুয়ালি ফিজিক্সের জিনিস। নিউক্লাইড কি বলতো? কে বলতে পারবি নিউক্লাইড কি? এনিওয়ান? হ্যাঁ বলো মুনিয়া, নিউক্লাইড কি জিনিস? আমি এখন যাব, আমার ক্ষুধা লাগছে। আপনার পড়ানো শেষ হইছে? দেখো আমি বলি নিউক্লাইড হচ্ছে লিখে আমার হচ্ছে যদি আমার প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান হয়, যদি আমার প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান হয় তাহলে আমরা ওগুলোকে নিউক্লাইড বলি। ঠিক আছে, আমরা ওগুলোকে কি বলবো? নিউক্লাইড বলবো, যদি আমার প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান হয়। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তো এই যে এরকম, হ্যাঁ বলো। এটা কোন চ্যাপ্টারে? এটা হচ্ছে বেসিক্যালি অধ্যায়, মানে ও বলতেছে অধ্যায় 2-এ, বাট এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বইয়ে নাই, আসলে বাইরে আছে। ঠিক আছে, বুঝছো না? এক্সট্রা জ্ঞান আর কি, এক্সট্রা জ্ঞান। আমার নিউক্লাইড হচ্ছে যদি আমার প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সমান হয়, ওটাকে আমরা বলবো নিউক্লাইড। ঠিক আছে, আচ্ছা। এবং আমার দুইটা নিউক্লাইডের যদি আমার ওটাকে কি বলে, ইলেকট্রন সংখ্যা যদি ভিন্ন হয়, ওটাকে আমরা আইসো ডায়াফার বলি। দুইটা নিউক্লাইডের যদি নিউট্রন সংখ্যা ভিন্ন হয়, ওটাকে আমরা বলি আইসো ডায়াফার। ওকে, আচ্ছা। আর আইসো সাস্টার কি জিনিস এখন অ্যাকচুয়ালি আমার খেয়াল নাই। আইসো সাস্টার কি জিনিস আমি জেনে তোকে জানাবো না জুবাই, ঠিক আছে? ওকে, কি বুঝতে পারছিস? আচ্ছা, তো এটা গেল। আচ্ছা, আজকে ক্লাসে কারো কোনো এনকোয়ারি আছে? এনিওয়ান? কারো কোনো এনকোয়ারি আছে? আশা করি নাই। তাই সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।